একটা পয়েন্ট থাকবে যার জন্য আমার এই ফাংশনটা একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকবে। যেমন ধরেন x ইকুয়াল টু c পয়েন্টটা খেয়াল করেন, তো এইখান থেকে যদি আমি একটা লম্ব অঙ্কন করি, তা আমি কি দেখতেছি এইটা সব থেকে বেশি লম্বা না? অর্থাৎ আমার এই x পয়েন্টটা যদি আমি c তে বসাই, y তে বসাই, তাহলে f অফ c, তাই না? তাইলে আমরা কি বলতে পারি যে এখানে আমার একটা এই এ থেকে বি এর ভিতরে এমন একটা পয়েন্ট অবশ্যই আছে যার জন্য আমি এই ফাংশনটার সর্বোচ্চ মান পাবো। সর্বোচ্চ মান পাবো, একটা ম্যাক্সিমাম ভ্যালু পাবো। একইভাবে চিন্তা করেন, যদি আমি এই রেঞ্জের ভিতরে a টু b রেঞ্জের ভিতরে যদি আমি এই y ইকুয়াল টু f অফ x এই ফাংশনে যদি একটা সর্বোচ্চ মান পাই, তাহলে অবশ্যই সর্বনিম্ন একটা আমি পাইতে পারি। সর্বোচ্চ থাকলে অবশ্যই সর্বনিম্ন একটা মান থাকবে তার। যেমন ধরেন যে এই যে এখানে সর্বনিম্ন, তাই না? কিন্তু এইখান থেকে একটা অঙ্কন করেন, সেটা আবার ওটার থেকে একটু বড় হবে, তাই না? তা সর্বোচ্চটা এখানে এখানে সব থেকে উপরে উঠছে, তার সর্বোচ্চটা এখানে আমি দেখতে পাই। আর আর একটা অবশ্যই আমি সর্বনিম্ন মানও পাবো। তো যখন একটা এখানে মূল কথা হচ্ছে এটা, যে যখন একটা ফাংশন একটা ক্লোজ ইন্টারভ্যালের ভিতরে কন্টিনিউয়াস হয়, তার অবশ্যই একটা ম্যাক্সিমাম মান থাকে এবং একটা মিনিমাম মান থাকে। তো সেটাই বলতেছি, সিন্স এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস উইথিন এ ক্লোজ ইন্টারভ্যাল a লেস দ্যান অর ইকুয়াল x লেস দ্যান অর ইকুয়াল b, স্যার এফ অফ এক্স। বাংলাতে একটু আবার বলেন স্যার। জি, স্যার বাংলাতে একটু আবার বলেন। তা আমি তো সেটাই বলতেছি, আমি তো একটু এইভাবেই তো ব্যাখ্যা করতেছি, তাই না? যে যখন একটা ফাংশন কোনো একটা ক্লোজ ইন্টারভ্যালের ভিতরে কন্টিনিউয়াস হয়, যেমন এখানে আমার a টু b এই রেঞ্জের ভিতরে যদি কন্টিনিউয়াস হয়, তাহলে অবশ্যই এই ফাংশনটার এই y ইকুয়াল টু f অফ x এই ফাংশনটার অবশ্যই এই রেঞ্জের ভিতরে এমন দুইটা মান পাবো x এর, যার একটার জন্য আমি ওই ফাংশনের সর্বোচ্চ মান পাবো আর একটার জন্য আমি সর্বনিম্ন মান পাবো। যেমন এইখানে আমি দেখছি x ইকুয়াল টু c, এই জায়গাটা আমার ফাংশনের মানটা সর্বোচ্চ। অবশ্যই সর্বোচ্চ থাকলে সর্বনিম্ন একটা থাকবে, যেমন এখান থেকে যদি দেখি x ইকুয়াল টু a, তো এটার জন্য কি হয়, সর্বনিম্ন মান হয়, তাই না? যতটা গ্রাফটা যতটা যাচ্ছে ততটা কি উপর দিকে যাচ্ছে না? তো এখান থেকে চিন্তা করেন, যদি x ইকুয়াল টু c পয়েন্টের জন্য যদি x ইকুয়াল টু c পয়েন্ট এই ফাংশনে বসাই, x ইকুয়াল টু c, তার মানে কেমন সর্বোচ্চ মানটা পাবো। তো এখন খেয়াল করেন যে সেটাই বলতেছে, সিন্স এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস উইদিন এ ক্লোজ ইন্টারভেল a লেস দ্যান অর ইকুয়াল x লেস দ্যান অর ইকুয়াল b, এফ অফ এক্স হ্যাজ এ ম্যাক্সিমাম ভ্যালু for any on value of x and similarly for other value of x, f of x has a minimum value। সেটাই বললো এতক্ষণ, যেটা আমি বললাম। এখন তাহলে আর যদি আগে দুইজন মনে হয় এক ঢুকতে চাইতেছে, গ্রুপে এসএমএস দিছে। আচ্ছা আমি বুঝলাম, আর ঢুকতে চাইতেছে, এখানে এখন রিকোয়েস্টই তো আসে নাই কোনো। আমি কি ঢুকায় নিয়ে আসবো এখন বাসা থেকে? স্যার লেখছে ওদের অ্যাকসেপ্ট করে ওদের না। ওদের মেল অ্যাড্রেস বল, ওদের মেল অ্যাড্রেস দিতে বলেন, তাইলে এখান থেকে অ্যাকসেপ্ট করাই দিব। বলেন রিকোয়েস্ট পাঠাও, আমি তো রিকোয়েস্ট বারবার দিচ্ছি, আমি তো অ্যাকসেপ্ট করে দিচ্ছি, তারপর তো বের হয়ে যাচ্ছে আবার। দুজন রিকোয়েস্ট পাঠাইছে, কে কে তারা, কে কে কাদের কাদের কথা বলতেছেন? স্যার একজন ফারিয়া, আরেকজন শামিম, জাস্ট স্যার লেখছে, আর কিছু লেখে নাই। তা ও শামীম এই যে আছে, শামীম অলরেডি আছে, সমস্যা নেই। ফারিয়াকে বলেন রিকোয়েস্ট দিতে বলেন, ওর রিকোয়েস্ট আসলে ঢুকছে। দেন। জি, স্যার আমি আসি স্যার। আপনি তাইলে মনে হয় আপনি একটু মেসেজটা লেটে দেখতেছেন, ঠিক আছে? আপনি বারবার বলতেছে স্যার ঢুকতে চাইতে, মেসেজ অনেক লেটে লেটে দেখতেছে। এখন আগেই দিছিলাম। আচ্ছা, তো দেখেন, তাইলে এখন আমরা বলছি যে এফএক্স এর একটা অবশ্যই ম্যাক্সিমাম ভ্যালু থাকবে এবং একটা মিনিমাম ভ্যালু থাকবে। তো আমি ধরে নিলাম সেই ম্যাক্সিমাম ভ্যালুটা বড় হাতের এম আর মিনিমাম ভ্যালুটা ছোট হাতের এম দিয়ে ইন্ডিকেট করলাম, ওকে? তো এখন খেয়াল করেন, এই যে যে ম্যাক্সিমাম এবং মিনিমাম মানটা নিছি এ বড় হাতের এম আর ছোট হাতের এম, এখানে দুইটা ঘটনা ঘটতে পারে। যেমন আপনি চিন্তা করেন, এই যে গ্রাফটা এমন হইতে পারে যে ম্যাক্সিমাম এবং মিনিমাম মান দুইটা সমান হয়ে বসতে পারে, কারণ আমি তো এক্স এর এক একটা ভ্যালুর জন্য আমি তো মান পাচ্ছি, তাই না? তো ধরেন আমার ম্যাক্সিমাম এবং মিনিমাম মান সমান হয়ে গেল, সেই ধরেন যে আমার
আমার এমন একটা পয়েন্ট নিলাম এক্স এর, যার জন্য আমার ম্যাক্সিমাম মানও যা আসছে, আবার এক্স এমন একটা পয়েন্ট পাইলাম যার জন্য আমার মিনিমাম মানটাও দেখা গেছে মানে ম্যাক্সিমামের সমান হয়ে গেছে। আবার হইতে পারে যে না, নর্মালি আমি ম্যাক্সিমাম যে মানটা সেটা আমি মিনিমামের থেকেই বড় পাইছি, কিন্তু এখানে তো কখনো তো মিনিমামটা তো ম্যাক্সিমামের থেকে তো ছোট আর কোনো অপশন নাই, তাই না? আপনি এখানে যে কোনো জায়গা খেয়াল করেন এই গ্রাফটার, যে এখানে ধরেন যে আমি এই একটা পয়েন্টের জন্য এখানে যদি আমি অঙ্কন করি যে ম্যাক্সিমাম এবং মিনিমাম, তা আমরা কি দেখতে পাই? কখনো কি ম্যাক্সিমাম থেকে মিনিমামকে আমরা মিনিমাম তো কখনো ম্যাক্সিমামের থেকে বড় হবে না, কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম মান দুইটাই সমান তো আমার আসতে পারে। যে এক্স এর এমন দুইটা পয়েন্ট নিলেন, আপনি এমন দুইটা পয়েন্ট পাইছেন, আমরা যদি ম্যাক্সিমাম মিনিমাম ক্যালকুলেশন করার সময় আমরা কি করি? এক্স এর কিছু ভ্যালু বের করি, তো সেই ভ্যালুগুলো আমরা কি করি? টেস্ট করি যে কোনটার জন্য ম্যাক্সিমাম মান পাবো, কোনটার জন্য মিনিমাম মান পাবো। তো এমন ঘটনাটা ঘটতে পারে যে যে দুইটা এক্স এর ভ্যালু পাইছেন তার জন্য দেখা গেছে যে আমি ম্যাক্সিমাম ক্যালকুলেশন করার সময় যে ভ্যালু পাইছেন, মিনিমাম ক্যালকুলেশন করার সময় সে একই ভ্যালু পাইছেন। ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুটা একই হয়ে বসতে পারে, আবার এমন হইতে পারে যে না, ম্যাক্সিমাম গ্রেটার দ্যান মিনিমাম, কিন্তু কখনো ম্যাক্সিমাম লেস দ্যান মিনিমাম এইটা আসার পসিবিলিটি নাই। দুইটা পসিবিলিটি আছে, যে দুইটা ভ্যালু আপনি ধরছেন এম, বড় হাতের এম এবং ছোট হাতের এম, এরা দুইজনের সমান হইতে পারে, অথবা এম, বড় হাতের এম ছোট হাতের এম এর থেকে ছোট হইতে পারে, কিন্তু কখনোই ম্যাক্সিমাম যে বড় হাতের এমটা ধরছেন ম্যাক্সিমামের জন্য, এটা কখনোই মিনিমামের থেকে ছোট হবে না। তো এখন আমরা এই দুইটা কন্ডিশন নিয়ে অ্যানালাইসিস করব। সাপোজ ধরেন যে আপনি নিছেন একটা ম্যাক্সিমামের জন্য নিছেন বড় হাতের এম, মিনিমামের জন্য নিছেন ছোট হাতের এম। তো এই দুইটা ধরেন যদি সমান হয়ে যায় কখনো, তখন কি হবে? আগে এই কেসটা আমাদের স্টাডি করতে হবে। তাই আমি বলছি যে যদি আমার ম্যাক্সিমাম আর মিনিমাম সমান হয়ে যায় দুইটা ভ্যালুই, ইন দ্যাট কেস এফ এক্স ইজ এ কনস্ট্যান্ট ফাংশন। কারণ আপনি চিন্তা করেন যে আপনি এক্স এর একটা মান পাইছেন, এখন সেটার জন্য আপনি টেস্ট করলেন যে এই ফাংশনে ম্যাক্সিমাম পাবেন না মিনিমাম মান পাবেন। তো ধরেন যে আপনি দেখা গেছে যে ম্যাক্সিমাম মান পান আর মিনিমাম মান যেটাই পান, সেটা আপনি ভ্যালুটা ক্যালকুলেশন করলেন, এরপরে আরো একটা ভ্যালুর জন্য ধরেন যে আপনি ক্যালকুলেশন করলেন যে এটার জন্য ম্যাক্সিমাম মান না মিনিমাম মান পাবো। তো দেখা গেছে যে ভ্যালুটা পাইছেন সেটা আগে যে এক্স এর জন্য ক্যালকুলেশন করছিলেন যে মানটা, সেইটার সমান হয়ে গেছে। তাহলে আসলে কি ফাংশনটা কনস্ট্যান্ট? ফাংশনটা এখানে বলা যায় কনস্ট্যান্ট। এটা ম্যাক্সিমাম এবং মিনিমাম আমি একই পাইছি, এই ফাংশনটা কনস্ট্যান্ট। তো যদি একটা ফাংশনটা কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট আমি লিখলাম। তাহলে যদি এই ফাংশনটা আমি ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি হয় যে এফ এক্স কে যদি একবার ডিফারেন্সিয়েশন করি এফ প্রাইম এক্স, তাহলে একটা কনস্ট্যান্টের রাইট হ্যান্ড সাইড একটা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? জিরো হবে, তাই না? তাহলে এফ প্রাইম এক্স ইকুয়াল টু জিরো। এখানে এক্স এর ভ্যালুটা কি? এক্স এর ভ্যালুটা অলওয়েজ এ থেকে বি রেঞ্জের ভিতর থাকবে, তাই না? যেমন আমরা এই গ্রাফে কি দেখছি, যে এক্স এর ভ্যালুগুলা কি থাকবে? সব এ থেকে বি এর ভিতরে আমরা সব অ্যানালাইসিস করব। তো এখন খেয়াল করেন, যেমন এখানে দেখেন যে আমার দুইটাই কিন্তু সমান, এই যে এফ অফ এ আর এফ অফ বি কিন্তু সমান, তাই না? এই কেসটা যদি আপনি স্টাডি করেন, এবার দেখেন এখানে, তাহলে ফর এনি ভ্যালু অফ এক্স বিটুইন এ এন্ড বি, তাহলে আমি বলতেছি এখানে যে এক্স যে অজানা যে মানটা সেটা অবশ্যই এ থেকে বি এর ভিতরে থাকতে হবে। তো ধরেন আমি এখন এই এ থেকে বি এর ভিতরে যে কোনো একটা ভ্যালু নেব, সে আমার এই যে এ থেকে বি এর ভিতরে যে কোনো একটা ভ্যালু আমি নিব এবার। তো আমি যদি যে কোনো একটা ভ্যালু নিই, আপনি যদি এখন এই ফাংশনে বসান এক্স এর জায়গাটা সেই ভ্যালুটা, তাহলে এফ প্রাইম ইকুয়াল টু জিরো হবে, কারণ অলরেডি তো এফ প্রাইম এক্স ইকুয়াল টু জিরো হয়ে বসে আছে। এটা একটা কনস্ট্যান্ট, একটা মান চলে আসছে এখানে, এটা জিরো। তো এখানে আপনি এক্স এর যত ভ্যালুই বসানো তো জিরোই থাকবে। কারণ দেখেন, আপনাকে যদি আমি বলি যে নরমালি আপনাকে আমি যদি এমন দিয়ে বসি যে এফ এক্স ইকুয়াল টু দিলাম আপনাকে টু, তাহলে আমি যদি বলি যে এখন এফ অফ থ্রির ভ্যালু বের করেন, কত হবে? টুই হবে, কারণ ওখানে তো আপনার এক্স এর মান বসানোর কোনো জায়গা নেই। যেমন এফ অফ এক্স, ওয়েট,
যেমন এখানে দেখেন যে আমি আপনাকে দিলাম এফ অফ এক্স ইকুয়াল টু 0 সে। এখন যদি আপনাকে আমি বলি এফ অফ যে কোনো একটা ভ্যালু দিলাম, ধরেন যে 2, তা কি হবে? ওই 0ই তো থাকবে, কারণ আপনি এখানে এক্স এর ভ্যালু তো আর এক্স, এখানে এক্স তো কোনো ভ্যারিয়েবল নাই যে এখানে আপনি 2টা বসাবেন সেটার সাথে গুণ হবে। তো কি হবে, যেখানে আপনি যে ভ্যালুই বসান ওটা অলওয়েজ 0ই থাকবে। তো সেটাই বলতাছে। তো এখানে আমি একটা প্রাইম দিয়ে দিচ্ছি। তো দেখেন সেটাই বলতেছে যে আমার এখানে কি হয়েছে যে আমরা একটা ফাংশন যেখানে আমরা দেখতেছি যে ম্যাক্সিমাম এবং মিনিমাম মান দুইটাই সমান, তাহলে আমাদের কি ওই ফাংশনটা অ্যাকচুয়ালি একটা কনস্ট্যান্ট ফাংশন। যে ফাংশনে দেখা যায় ম্যাক্সিমাম এবং মিনিমাম মানটা সমান আছে, তাহলে ওই ফাংশনটাকে আমি বলতে পারি এটা একটা কনস্ট্যান্ট ফাংশন। দ্যাট মিন্স এফ অফ এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে আমি যদি এখন এফ অফ এক্স কে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি কি পাই, এফ প্রাইম এক্স ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন করলে পাবো 0। এখন এইখানে যে এক্স একটা অজানা মান, তো এক্স এ আমরা ভ্যালু বসাবো। তো এক্স এর ভ্যালুটা কি রকম হবে সেটা আমরা এই যে এখানে দেখতেছি যে এক্স এর ভ্যালু যতগুলো বসাবো সব আমি এই এ থেকে বি, এ থেকে বি এর ভিতরে বসাবো। তাইলে এর ভিতরে যদি আমি বসাই তাহলে যে কোনো একটা ভ্যালু বসাবো। তাহলে সে আমি ধরেন একটা ভ্যালু নিলাম সি। তা আমি যদি এখন এফ প্রাইম সি বসাই তাহলে কি হবে, ওই 0ই থাকবে। তাহলে এফ প্রাইম সি ইকুয়াল টু 0। তা আমাদেরকে প্রুফ করতে কি বলছিল, রোলস থিওরামে এফ প্রাইম সি ইকুয়াল টু 0 হবে, তাই না? তো আমরা কিন্তু সেটা প্রুফ করলাম। এখন কথা হলো কেস 2, যে এখানে আমি বলছি যে ম্যাক্সিমাম মান এবং মিনিমাম মান যদি দুইটাই সমান হয়ে যায়। এখন কথা হলো যদি এমন হয় যে না ম্যাক্সিমাম গ্রেটার দ্যান মিনিমাম, সেটাও তো হইতে পারে। সেই কেসটা এখন স্টাডি করব। সাপোজ ম্যাক্স এম গ্রেটার দ্যান এম, দ্যাট মিন্স এম এবং এন সমান নয়। দ্যাট মিন্স এম এবং এন সমান নয় means that f of a not equal to m not equal to n not equal to f of b, তাই না? মানে আপনি ধরেন এই গ্রাফে আপনি ধরেন যে এফ অফ বি সমান না, তাহলে ধরেন এমন একটা পয়েন্ট ধরেন এই জায়গা যদি আপনি ড্র করতেন, সে এই জায়গাটা লাইন ড্র করতেন, তাহলে এক্স ইকুয়াল টু ধরেন বিটা এখন এখানে আছে, ধরেন আপনি যদি এই জায়গাটা ড্র করতেন তাহলে কি হইতো, এফ অফ এ আর এফ অফ বি কি সমান হইতো? মানে এই এফ অফ বিটা যদি ধরেন আপনি এই জায়গাটা ড্র করতেন, অর্থাৎ এক্স ইকুয়াল টু এর জন্য এখানে আর এক্স ইকুয়াল টু বিটা যদি আমি এখানে নিতে, এখান থেকে একটা লাইন ড্র করলে কি এফ অফ এ আর এফ অফ বি লেন্থ কি সমান হইতো? সমান হইতো না, তাই না? তাইলে আমাদের কি হইতো, ওখানে ম্যাক্সিমাম এবং মিনিমামটা কিন্তু সমান হইতো না, সমান হইতো না। সেটাই বলতেছি যে এফ অফ এ নট ইকুয়াল টু এম, অর্থাৎ এফ অফ এ এটা এখানে ম্যাক্সিমাম এবং মিনিমাম কোনোটাই সমান না, এবং এফ অফ এ নট ইকুয়াল টু ম্যাক্সিমাম নট ইকুয়াল টু মিনিমাম নট ইকুয়াল টু এফ অফ বি, মানে এফ অফ এ এবং এফ অফ বি এরা সমান নয়, আর এবং এখানে ম্যাক্সিমাম মিনিমামও তাইলে কেউ কারো সমান নয়। তো এখন চিন্তা করেন যে ধরেন আপনি যে এফ অফ এর জন্য পাইছেন এখানে হচ্ছে এফ অফ এ এবং এফ অফ বি একে অপর সমান নয়, তাহলে এখন ধরেন যে আপনি একটার জন্য পাইছেন এম, একটার জন্য এন পাইছেন, তার মানে কি এম এবং এন ও কেউ কারো সমান নয়। এখানে এভাবে না লিখলেও চলে, এখানে এভাবে দিতে পারেন এফ অফ এ নট ইকুয়াল টু এফ অফ বি, অর্থাৎ আপনি ধরেন যে এটা একটার জন্য পাইছেন এম, একটার জন্য মান পাইছেন এন, তাইলে এম আর এন ও তো সমান হবে না, সোজা হিসাব। তো এখন দেখেন আমরা কি বলতেছি যে তাহলে এখন যদি ম্যাক্সিমাম এবং মিনিমাম মান সমান নয়, তাহলে এখন আপনি চিন্তা করেন যে এই যে ম্যাক্সিমাম মানটা আপনি বের করবেন, ম্যাক্সিমাম মানটা, তা সেটা অবশ্যই এক্স এর যে কোনো একটা ভ্যালুর জন্য আপনি বের করবেন, কারণ আমরা ম্যাক্সিমাম মিনিমামে কি করছি যে আমরা এক্স এর আগে কিছু ভ্যালু বের করি, তার জন্য আমরা দেখি কোনটার জন্য ম্যাক্সিমাম মান পাবো, তাই না? এক্স এর যে কোনো একটা ভ্যালুর জন্য তো আমি ম্যাক্সিমাম মান পাবো। সে আপনি যদি গ্রাফের দিকে তাকান যে এই যে y ইকুয়াল টু f অফ x একটা গ্রাফ, তো এখন আপনি দেখেন এখানে ম্যাক্সিমাম যদি আপনি চিন্তা করেন, সে আপনার x ইকুয়াল টু a এই একটা লাইন আছে। এখন আপনি যদি একটা ম্যাক্সিমাম মান খুঁজেন তাইলে কি হয়, সর্বোচ্চটা কোথায় পাচ্ছেন? x ইকুয়াল টু c এখানে পাচ্ছেন না? দেখেন এইখানটাতে কিন্তু সর্বোচ্চটা পাচ্ছেন। এই 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 যে এইখানে যে স্ট্রেট লাইনটা, এটা দৈর্ঘ্য সব থেকে বেশি না? তার মানে কি x ইকুয়াল টু c এর জন্য আপনি পাচ্ছেন
এফ অফ এক্স এর সর্বোচ্চ ভ্যালুটা কিন্তু, তাই না? কিন্তু ধরেন এখানে যেটা নেমে যান তাহলে কিন্তু দেখেন আবার কমতেছে। এইখানে যেটা ড্র করেন সেটা কি এই যে এক্স ইকুয়াল টু সি, এই যে লাইনটা এটার থেকে বড় হবে না কিন্তু। তার মানে এই জায়গাটা সব থেকে কিন্তু আমি একটা সর্বোচ্চ মানটা পাবো এখানে। এই জন্য বলে যে এক্স এর একটা ভ্যালু, এমন একটা ভ্যালু থাকবে এ থেকে বি এর ভিতরে, যার জন্য আপনি ওই ফাংশনটা সর্বোচ্চ একটা মান পাবেন। তা সেই পয়েন্টটা কিন্তু দেখা যায় যে এখানে, এই যে এক্স ইকুয়াল টু সি। তাইলে আমরা সেটা বলতেছি যে then x equal to c exist in the close interval, অর্থাৎ ওই ইন্টারভ্যালের ভিতরে থাকবে such that f f of c equal to m, যে x এর ভ্যালুটার জন্য আপনি একটা ম্যাক্সিমাম মান পাবেন। তাই সেই ম্যাক্সিমাম মানটা ছিল m। এখন দেখেন since the function f of x has a maximum value at x equal to c, যেহেতু x equal to c পয়েন্টে এই ফাংশনটার একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে, তাহলে এবার একটু খেয়াল করেন যে আপনি একটা বিষয় এখান থেকে দেখেন যে এই x ইকুয়াল টু c পয়েন্ট আমি কি পাচ্ছি, ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি না? ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি এই যে x ইকুয়াল টু c পয়েন্টে। তাহলে আপনি যদি এখানে বসান f অফ c, তাই না? তো এখন এই f অফ c টাই তো ম্যাক্সিমাম হবে, তাই না, এই x ইকুয়াল টু c পয়েন্টের জন্য। এখন আপনি দেখেন, আপনি যদি এই x ইকুয়াল টু c পয়েন্টের থেকে যদি ডান দিকে যান, যদি আপনি ডান দিকে সরেন, তার মানে কি এই যে এইটা ছিল c, তার মানে কি আপনি কিছু দূর আগায় গেলেন, তার মানে এর সঙ্গে কিছু পরিমাণ ভ্যালু আরো অ্যাড হইলো। মানে ধরেন এইখানে আছে 2, এখন যদি আপনি একটু সামনে ডান দিকে আগান, মানে কি আপনি কিছু ভ্যালু ভালো, ধরেন আছে 5, তার মানে কি এইখানে যদি c হয় তাহলে এইখানে কি হবে, c থেকে আর একটু বেশি, তো সেই বেশি পরিমাণকে আমি বললাম c প্লাস h। আর যদি এই c থেকে যদি আপনি যদি বামের দিকে যান, তার মানে কি আপনি কিছু ভ্যালু কমাইলেন, তার মানে সি থেকে কিছু কমাইলেন, না কত পরিমাণ কম, তো আমি বললাম সি মাইনাস এইচ পরিমাণ। তো আমি এক্স্যাক্টলি জানি না, আমরা এই জন্য এইচ দিয়ে ইন্ডিকেট করতেছি। তো এখন আপনি দেখেন, আপনি যদি এই পয়েন্টে থাকেন, এইখানটাতে, এই যে ডট ডট এইখানটাতে থাকেন সি প্লাস এইচ, তাহলে আপনি যদি এই ফাংশনটাতে যদি এফ অফ সি প্লাস এইচ বসান, তাহলে আপনি এবার যে লাইনটা পাচ্ছেন সেটা কি আপনার এফ অফ সি থেকে বড় হবে? কখনোই কিন্তু বড় না, এফ অফ সিটাই কিন্তু এখানে ম্যাক্সিমাম। আর এফ অফ সি প্লাস এইচটা কিন্তু এফ অফ সি থেকে ছোট। একইভাবে আপনি যদি চিন্তা করেন যে আপনি এটা বামের দিকে চিন্তা করেন, এভাবে ডানে যেমন চিন্তা করেন, বামে চিন্তা করেন, তো আপনি এখানে আসেন, তার মানে কি সি থেকে কিছু কম, তার মানে সি মাইনাস এইচ। এখন এই সি মাইনাস এইচ যদি এক্স এ বসান, তাহলে এফ অফ সি মাইনাস এইচ, তো এফ অফ সি মাইনাস এইচ কি আপনার এফ অফ সি থেকে বড় হবে? বড় হবে না কিন্তু, কারণ এইটাই কিন্তু সর্বোচ্চটা, এটাই কিন্তু সর্বোচ্চ। তাইলে এখন দেখেন, এই জন্য আমরা লিখছি যে এফ অফ সি প্লাস এইচ লেস দেন আর ইকুয়াল এফ অফ সি। একই হইতে পারে কিন্তু কখনোই এফ অফ সি থেকে কিন্তু এফ অফ সি প্লাস এইচ বড় হওয়ার কোনো চান্স নাই। কারণ এখান থেকে আমরা দেখতেছি যে এই লাইনটা যদি এফ অফ সি হয়, এই এক্স এর ভ্যালুটা যদি আমি ফাংশনে বসাই, তাহলে এইটা হলো এফ অফ সি, এফ অফ সি। আর এই যে সি প্লাস এইচ, এটা যদি আমি এফ অফ এক্স এ বসাই, এফ অফ সি প্লাস এইচ, এফ অফ সি প্লাস এইচ। একইভাবে আপনি এফ অফ সি মাইনাস এইচ খেয়াল করেন, এই দুইটা লাইন কি অলওয়েজ কি ছোট না? এই যে এই এক্স পয়েন্টটা যদি আমি সি এই এফ অফ এক্স এ বসাই, মানে এফ অফ সি, মানে কি এফ অফ সি থেকে কিন্তু ছোট ওরা দুইজনই, তাই না? তো এখন দেখেন সেটাই ওইখানে বলছে আর কি, যে এফ অফ সি প্লাস এইচ লেস দেন অর ইকুয়াল এফ অফ সি। সমান হইতে পারে কিন্তু কখনো এফ অফ সি প্লাস এইচ বড় হওয়ার চান্স নাই এফ অফ সি থেকে। একইভাবে এফ অফ সি মাইনাস এইচ লেস দেন অর ইকুয়াল এফ অফ সি। তো এখন এই এফ অফ সি মানে কি, এফ অফ সি মানে কি, এফ অফ সি মানে কি ধরছি আমরা, এম ধরছি, তো সেটা বলে দিলাম এফ অফ সি ইকুয়াল টু এম, এফ অফ সি ইকুয়াল টু এম, এটা বলে দিলাম। এখন দেখেন আমি যদি এখানটাতে একটা মিস্টেক হয়েছে, এফ অফ সি হবে। এখন যদি আমি এফ অফ সিটাকে যদি এই অসমতার বাম পাশে নিয়ে আসি, তার মানে কি এটা মাইনাস হয়ে যাবে, এখানে কি পজিটিভ মাইনাস হয়ে যাবে, মাইনাস এফ অফ সি। একইভাবে আমি যদি এখানে নিয়ে আসি তাহলে এফ অফ সি, তাই না, সাইড চেঞ্জ করলাম আর কি, সাইড চেঞ্জ করলাম। তাহলে এ পাশে কি থাকে, এফ অফ সিটা যদি আমার লেফট হ্যান্ড সাইডে চলে আসে তাহলে মাইনাস এফ অফ সি, আর এখানে জিরো। একইভাবে এখান থেকে আমি এফ অফ সিটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম, তাইলে এ পাশে রাইট হ্যান্ড সাইডে থাকে জিরো। এখন দেখেন আমি এটাকে এই এইচ দিয়ে ভাগ করলাম, এটাকে এইচ দিয়ে ভাগ করলাম, আর এটাকে মাইনাস এইচ দিয়ে ভাগ করলাম। কেন এটাকে কেন এইচ দিয়ে ভাগ করলাম, আর এই পাশে এটাকে কেন মাইনাস এইচ দিয়ে ভাগ করলাম, এখন সেটা বুঝতে হবে। দেখেন এফ অফ সি মাইনাস এইচ এটা কোন দিকে, এটা কিন্তু
এই এক্স ইকাল টু সি এর এটার বাম দিকে, তাই না, মানে ছোট হচ্ছে এই দিকে গেলে, এই জন্য কিন্তু মাইনাস এইচ দিয়েছি আমি, মাইনাস এইচ। আর যখন এফ অফ সি প্লাস এইচ আমি হিসাব করতেছি, যখন এটা ডান দিক বরাবর যাচ্ছে তখন কিন্তু বাড়তেছে, এই জন্য আমি এফ অফ সি প্লাস এইচ এর সময় কিন্তু শুধু এইচ দিছি। আর যখন আমি এফ অফ সি মাইনাস এইচ ক্যালকুলেশন করতেছি এইদিকে, তখন কিন্তু এটা এই দিক বরাবর যাচ্ছে, দ্যাট মিনস আমার কিন্তু এই এটা বাম দিক, অর্থাৎ ওইদিকে তো ভ্যালুর পরিমাণ মানটা তো কমতেছে, এই জন্য কিন্তু প্লাস এইচ আর মাইনাস এইচ এর ফ্যাক্টটা কিন্তু এখানে, যে আপনি যখন এফ অফ সি প্লাস এইচ মানে আপনি সি থেকে সামনের দিকে আগাইতেছেন, তার মানে ভ্যালুটা ইনক্রিমেন্ট হয়েছে, তো এই জন্য আমি পজিটিভ এইচ দিয়েছি। আর যখন এফ অফ সি মাইনাস এইচ, অর্থাৎ আপনি কিন্তু এক্স ইকুয়াল টু সি পয়েন্ট সেটার বাম দিকে যাচ্ছেন, তার মানে ওখানে আমি দিছি মাইনাস এইচ। তো এবার আপনারা ডিফারেন্সিয়েটর আর ডিফারেন্সিয়েবিলিটি চেকিং এর সময় আপনারা দেখছিলেন যে একটার নিচে দিয়ে এইচ, একটার নিচে মাইনাস এইচ। আশা করি এবার বুঝছেন কেন আমরা প্লাস এইচ আর কেন আমরা মাইনাস এইচটা দিই ওইখানে। তো এখানে আমরা বলতেছি এইচ টেন্ডস টু জিরো, এইচ এর মানে এক্স্যাক্টলি জিরো না, এটা জিরোর কাছাকাছি, জিরোর কাছাকাছি। এক্স্যাক্টলি জিরো হলে তো এটা অসংজ্ঞায়িত হয়ে যেত, এই জন্য বলছে জিরোর কাছাকাছি, হ্যাঁ জিরোর কাছাকাছি, এটা এক্স্যাক্টলি জিরো না। এখন কথা হচ্ছে যে এখানে একটু একটা বিষয় খেয়াল করেন, যে এখানে কিন্তু ছিল লেস দেন আর ইকুয়াল, বাট এখানে কিভাবে গ্রেটার দেন আর ইকুয়াল হয়ে গেল? কারণ আমি মাইনাস এইচ, এখানে এইচ এর সাথে একটা মাইনাসও গুণ হইতেছে। আমরা কি জানি, যখন অসমতায় একটা মাইনাস ওয়ান গুণ হয় তখন কিন্তু অসমতার দিকটা ঘুরে যায়, যেমন গ্রেটার দেন থাকলে লেস দেন, লেস দেন থাকলে গ্রেটার দেন হয়ে যায়। এটা আপনারা আগে হয়তো করছেন 9-10-এ, যে যখন একটা অসমতায় আপনি উভয় পক্ষে একটা মাইনাস ওয়ান গুণ করেন তখন কিন্তু অসমতাটা কিন্তু ঘুরে যায়, গ্রেটার দেন থাকলে লেস দেন, লেস দেন থাকলে কিন্তু গ্রেটার দেন হয়। তাইলে দেখেন এই সূত্রটা অবশ্যই আপনারা কোন এক জায়গায় পড়ছেন। এটা ইকুয়াল টু কি বলতে পারি আমরা, ডান পক্ষ অন্তরক সহগ, আর এটা হচ্ছিল কি বাম পক্ষ অন্তরক সহগ। দেখেন আমি আপনাদেরকে যখন ডিফারেন্সিয়েবিলিটি চেকিং পড়াইছি তখন কিন্তু দেখবেন আমি ওখানে ডান পক্ষ অন্তরক সহগে এই ফর্মুলা লিখছি আর বাম পক্ষ অন্তরক সহগে এই ফর্মুলা লিখছি। কেন এটা এবার বুঝেন ডান পক্ষ অন্তরক সহগ বলছিলাম ওখানে, কেন বলছিলাম, কারণ এখানে আছে এফ অফ সি প্লাস এইচ, তো সি প্লাস এইচটা কোন দিকে, এক্স ইকুয়াল টু সি পয়েন্ট থেকে, এক্স ইকুয়াল টু সি পয়েন্ট থেকে কোন দিকে, ডান দিকে কিন্তু। এবার বুঝছেন কেন আমরা ওইটাকে ডান পক্ষ অন্তরক সহগ বলছিলাম। আর এফ অফ সি মাইনাস এইচ এটা কোন দিকে, এটা তো বাম দিকে, এই জন্য আমরা বলি এটাকে বাম পক্ষ অন্তরক সহগ। কেন প্লাস এইচ আর মাইনাস এইচ আসছিল, ডান পক্ষে আমরা দিছিলাম প্লাস এইচ, কারণ এফ অফ সি প্লাস এইচটা ডান দিকে, তাই এই দিক বরাবর যাইতে তো ভ্যালুগুলো বাড়তে থাকে, এই জন্য কিন্তু প্লাস এইচ দিয়ে ভাগ। আর কেন আমরা বাম পক্ষ অন্তরক সহগে মাইনাস এইচ দিয়ে ভাগ দিছিলাম, কারণ এটা তো বাম দিক বরাবর যাইতেছে, তার ভ্যালুটা কমতেছে, তার মানে এই জন্য মাইনাস এইচ দিয়ে ভাগ দিছিলাম। আশা করি এবার ওই সূত্রের বিষয়টা বুঝছেন। তো এবার খেয়াল করেন যে আমরা এখানে কি পাইলাম, এটাকে আমরা কি বলতে পারি, ডান পক্ষ অন্তরক সহগ লেস দেন অর ইকুয়াল 0, আর এখানে বাম পক্ষ অন্তরক সহগ লেস দেন অর ইকুয়াল 0। তো এটাকে 1 নাম্বার দিলাম, এটাকে 2 নাম্বার দিলাম। এখন একটা বিষয় চিন্তা করেন যে তার মানে কি, যে আপনার এফ অফ এক্সটা কি, এখন দেখেন বাম পক্ষ অন্তরক সহগ আর ডান পক্ষ অন্তরক সহগ আমাদেরকে বলছে এফ অফ এক্স ডিফারেন্সিয়েবল। আমাদের কন্ডিশনে কি বলে দিছিল, এফ অফ এক্স কি, এফ অফ এক্সটা কি, দেখেন তো স্টেটমেন্টটা কি বলছিল, এফ অফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল। তো কখন একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হয়, যখন তার বাম পক্ষ অন্তরক সহগ এবং ডান পক্ষ অন্তরক সহগের মান সমান হয়। এটা আপনাদেরকে আমি যখন ডিফারেন্সিয়েবিলিটি চেকিং এ শিখাইছি তখন আমি বলছিলাম না, যখন দেখবেন বাম পক্ষ অন্তরক সহগের মান এবং ডান পক্ষ অন্তরক সহগের মান সমান আসবে, তাইলে আপনি তখন বলে দিবেন যে এটা ডিফারেন্সিয়েবল। তাইলে আমার তো কন্ডিশনে বলাই আছে যে এফ এক্স কে ডিফারেন্সিয়েবল হইতে হবে, তার মানে কি বাম পক্ষ অন্তরক সহগ এবং ডান পক্ষ অন্তরক সহগের মান সমান হইতে হবে। তো এখানে আমি দেখতেছি কি, এখানে কিন্তু লেস দ্যানও চলে আসছে, আবার এখানে গ্রেটার দ্যানও চলে আসছে। তাইলে এই লেস দ্যান আর গ্রেটার দ্যান তো আমি নিব না, কারণ আমার তো কন্ডিশনে বলাই আছে যে এফ অফ এক্স কে ডিফারেন্সিয়েবল হইতে হবে। তাইলে আমরা কি করব, শুধু ইকুয়াল টুটা নিব, কারণ ডিফারেন্সিয়েবল কখন হবে, যখন বাম পক্ষ অন্তরক সহগ এবং ডান পক্ষ অন্তরক সহগ সমান হবে। তো এখানে আসছে কি লেস দ্যান আর ইকুয়াল, এখানে আসছে গ্রেটার দ্যান অর ইকুয়াল। গ্রেটার দ্যান হইতে পারে, ইকুয়াল হইতে পারে, এখানে বলছে লেস দ্যান হইতে পারে, ইকুয়াল হইতে পারে। তো আমরা তো গ্রেটার দ্যান আর লেস দ্যান নেব না, কারণ বড় ছোট হইতে পারবে না, দুইটাকে সমান হইতে হবে। এই জন্য তাহলে আমরা কি নিব, যেহেতু এফ অফ এক্স কে ডিফারেন্সিয়েবল বলা হয়েছে, ডিফারেন্সিয়েবল হইতে হবে, কন্ডিশনেই বলা আছে, তাহলে আমরা সেক্ষেত্রে কোনটা নিব, এই সমানটা নিব, যে
বাম পক্ষ অন্তরক সহগ এবং ডান পক্ষ অন্তরক সহগটা সমান। তাহলে আমরা বলছি বাট f of x is differentiable function and this is possible when right hand side f prime c অর্থাৎ ডান পক্ষ অন্তরক সহগ এবং লেফট হ্যান্ড f prime c অর্থাৎ বাম পক্ষ অন্তরক সহগ ইকুয়াল টু 0 হবে। 0 হবে কেন? কারণ এখান থেকে এক্স্যাক্টলি আপনি 0ই পাইছেন, তার মানে ইকুয়াল টু 0, তার মানে দুইটার মানে 0 হইতে হবে। যদি 2 পাইতাম তাহলে দুটোর মানে 2 হইতো, তাই না? এখানে তো 0, তাহলে আমরা বলছি ঠিক আছে, তাহলে এটা এই f of x ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে তখনই যখন আমার এই বাম পক্ষ অন্তরক সহগ এবং ডান পক্ষ অন্তরক সহগের মানটা এখানে উভয়টাই কি 0 হবে। সো দেয়ার ইজ এ পয়েন্ট x ইকুয়াল টু c such that, তাহলে আমরা কি হবে যে এখানে এমন একটা x এর এমন একটা ভ্যালু পাবো c, এই যে সি পয়েন্টটা আমরা নিচ্ছি, এই যে সি পয়েন্টটা নিচ্ছি, এটা কি? এটা তো অলওয়েজ কি হবে, এই এ থেকে বি এর ভিতরে থাকবে। আমরা বলছি না যে x ইকুয়াল টু c যে পয়েন্টটা এখানে দেখেন গ্রাফে, x ইকুয়াল টু c যে পয়েন্টটা, এই যে x ইকুয়াল টু c পয়েন্টটা কি আমার এ থেকে বি এর ভিতরে না, এ থেকে বি এর ভিতরে। তাহলে x ইকুয়াল টু c এমন একটা পয়েন্ট পাবো c যেটা এ থেকে বি এর ভিতরে হবে, যার জন্য আমার এই এ প্রাইম c ইকুয়াল টু 0, অর্থাৎ বাম পক্ষ অন্তরক সহগ এবং ডান পক্ষ অন্তরক সহগ তো আমরা কি বলছি ইকুয়াল টু 0, দ্যাট মিন্স এ প্রাইম c ইকুয়াল টু 0, মানে আমরা সেটা বাম পক্ষেও দেখাইলাম আর ডান পক্ষের ক্ষেত্রেও দেখাইলাম, দুই জায়গাতেই f প্রাইম c ইকুয়াল টু 0। তাহলে এইটা হয়ে গেল প্রুফ এখানে, যে আমাকে f প্রাইম c ইকুয়াল টু 0 প্রুফ করতে দিছিল। এই যে, তো এই ছিল মোটামুটি এই থিওরামটা, এটা আমার বুঝাইতে বাকি ছিল। এটা নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? এটা আসলে যারা ডিফারেন্সিয়েবিলিটি, কন্টিনিউইটি, ম্যাক্সিমাম মিনিমাম চ্যাপ্টার গুলো খুব ভালোভাবে দেখছেন তাদের কাছে এটা কোনো ঘটনাই না। ঠিক আমি ওই কথাগুলো, বরং স্যার এখানে আসলে এখানে এসে আপনি জানতে পারছেন কেন ডিফারেন্সিয়েবিলিটিতে আমরা f অফ লিমিট h টেন্ডস টু f অফ c প্লাস h মাইনাস f অফ c ডিভাইড h, কেন আমরা একটাকে আর লেফট হ্যান্ডের সময় আমরা কি দিছিলাম, ওইটাকে মাইনাস h দিয়ে ভাগ দিছিলাম, কেন প্লাস h আর কেন মাইনাস h দিয়ে ভাগ দিচ্ছি, হ্যাঁ এটা আরো ক্লিয়ার হইলো এখানে। আর কেন আমরা একটাকে বলতেছি f অফ c প্লাস h যখন ছিল, কেন ওটাকে আমরা বলি ডান পক্ষ অন্তরক সহগ, আর f অফ c মাইনাস h হলে কেন ওটাকে বলি আমরা বাম পক্ষ অন্তরক সহগ, সেটাও কিন্তু এখানে লজিকটা ক্লিয়ার হয়ে গেল। ওকে, তো টেক্সটে লিখছেন যে বুঝছেন আপনারা। তো এখন হচ্ছে আমরা এখান থেকে দেখব কিছু ম্যাথ দেখবো এগুলোর অ্যাপ্লিকেশন দিয়ে। যেমন আমরা তিনটা ফর্মুলাই পড়ছি, তিনটা থিওরি পড়ছি, তা আমাদেরকে এখন একটা ইকুয়েশন দিয়ে বলবে দেখান যেটা রুলস নিয়মকে স্যাটিসফাই করে কিনা। তো আমরা কি করব, সিম্পলি এই তিনটা কন্ডিশনই চেক করব, দেখবো যে এই তিনটা কন্ডিশন ফুলফিল হয়েছে কিনা, এরপরে x ইকুয়াল টু c আমরা এমন একটা ভ্যালু পাইছি কিনা যার জন্য f প্রাইম ইকুয়াল টু 0, মানে প্রত্যেকটা কন্ডিশন চেক করব, এই যে এইগুলা প্রত্যেকটা কন্ডিশন চেক করব, প্রত্যেকটা কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেলেই বলবো হ্যাঁ এটা এই থিওরামকে স্যাটিসফাই করে। খুব ইজি ম্যাথ, একটু ওয়েট করেন। ওকে, তো আমরা চলেন এবার এগুলোর অ্যাপ্লিকেশন দিয়ে ম্যাথ দেখব।
ওকে, তো ফার্স্টে দেখেন আমরা যে রোলস থিওরাম শিখছিলাম, তো আমাদের বলছে ডিসকাস দ্য অ্যাপ্লিকেশন অফ রোল থিওরাম টু দ্য ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন মাইনাস অন টু অন। বলছে যে দেখান যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার এটা এই রোলস থিওরামকে স্যাটিসফাই করে কিনা, এটা এটা মূলত আপনাকে এখানে বলছে, এবং এটা রেঞ্জ দিয়েছে মাইনাস অন টু অন। তাহলে দেখেন এই সেই মাইনাস অন টু ওয়ান, মানে এখানে যে লিমিটটা দেয়া আছে, যে যেখানে এই যে আমরা যে পড়তেছিলাম যেখানে যে কি বলছি এফ অফ এক্স কন্টিনিউয়াস হবে একটা ক্লোজ ইন্টারভ্যালের ভিতরে, তাহলে এখানে এ বি দিয়েছে, তাহলে এখন এর মান আমার মাইনাস ওয়ান, বি এর মান ওয়ান, এর মান কত মাইনাস ওয়ান, বি এর মান ওয়ান হবে, আর এটা ফাংশন বলছে, তো এখন সেই ফাংশনটা কত আমার এক্স স্কোয়ার। তাহলে আমি কি করবো, আমি আগে দেখবো এফ অফ এক্স, আমি আগে দেখবো কি ওখানে যে ফাংশনটা দিচ্ছে কি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, তো আমি দেখবো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার কন্টিনিউয়াস কিনা, কোন ইন্টারভ্যালের ভিতরে মাইনাস অন টু ওয়ান এর ভিতরে, এবং এফ অফ এক্স ডিফারেন্সিয়েবল কিনা কোন ইন্টারভ্যালের ভিতরে, ওই যে মাইনাস অন টু ওয়ান ওই ইন্টারভ্যালের ভিতরে, তাই না, ডিফারেন্সিয়েবল কিনা। এরপর আমরা কি দেখবো এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি কিনা, অর্থাৎ এফ অফ অন ইকুয়াল টু এফ অফ মাইনাস অন কিনা, তাই না। এভাবে আমরা এখন কন্ডিশন চেক করে করে দেখবো। তারপর আমরা দেখবো যে এক্স এর ভ্যালু বের করবো, যে ভ্যালুটা আমাদেরকে পাইতে হবে কোন রেঞ্জের ভিতরে, এ টু বি এর ভিতরে। এখানে এ আর বি কত দিচ্ছে মাইনাস অন, আরটা দিচ্ছে ওয়ান, তার মানে এর ভ্যালু মাইনাস ওয়ান, বি এর ভ্যালু ওয়ান, তাহলে আমরা এক্স এর ভ্যালুটা দেখবো যে মাইনাস ওয়ান থেকে ওয়ান এর ভিতরে পাই কিনা, যার জন্য আমার এ প্রাইম সি ইকুয়াল টু জিরো আসে কিনা। যদি তাই হয় তাহলে আমরা বলে দিব যেটা রোলস থিওরামকে স্যাটিসফাই করে। তো এই জন্য আমি বলছিলাম আপনার গত ক্লাসে যে এই স্টেটমেন্ট গুলো মনে রাখবেন। চলেন এবার আমরা এক এক করে চেক করি, প্রত্যেকটা চেক করব। তো খেয়াল করেন আমাদেরকে একটা ফাংশন দিয়ে আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো ফার্স্টে চলেন আমরা এখন দেখি আমাদেরকে একটা কন্ডিশন ওখানে কি বলা ছিল, যে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হইতে হবে, তাই না। ঠিক আছে, আগে চলেন আমরা ওইটা আগে দেখি, ওইটা টেস্ট করি। তাহলে এর মান কত, এখানে এখানে দরকার হলে পাশে এরকম লিখে দিবেন, গিভেন এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এবং বলে দিবেন হে নিচে বলে দিতে পারেন হে আর এ ইকুয়াল টু কত মাইনাস ওয়ান, বি ইকুয়াল টু ওয়ান, এটা বলে দিতে পারেন। তাইলে এখানে আপনি বলতে পারেন এখন এখানে আপনি এফ অফ, সরি এখানে একটা মিস্টেক হয়েছে, যে এফ অফ ওয়েট, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, আর এখানে আমার এর মান কত মাইনাস ওয়ান, বি এর মান কত ওয়ান, মানে এই রেঞ্জের লোয়ার ভ্যালু আর আপার ভ্যালু, লোয়ারটাকে এ ধরবেন আপারটাকে বি ধরবেন। তাহলে আমরা এখন বসাই, তাহলে এফ অফ মাইনাস ওয়ান, আমরা যদি মাইনাস ওয়ান আগে বসাই এখানে, তাহলে এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়ান তার হোল স্কয়ার ইকুয়াল টু ওয়ান। আর আবার আমরা একবার কি করব, আমরা আর একবার আমরা বসাবো ওয়ানটা, বসাবো ওয়ানটা একবার বসাবো। তা এই যে মাইনাস ওয়ানটা একবার বসাইলাম এখানে, এবার আমরা কি করবো ওয়ান বসাবো, তাহলে এফ অফ ওয়ান, এফ অফ ওয়ান যদি বসাই তাহলে ওয়ান তার হোল স্কয়ার ইকুয়াল টু কি ওয়ান। তাহলে আমরা কি দেখতেছি এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু এফ অফ ওয়ান, তার মানে একটা কন্ডিশন আমাদের ফুলফিল হইলো। যে ওখানে কন্ডিশনে বলছিল এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হইতে হবে, তো আমরা এখানে দেখতেছি এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু এফ অফ ওয়ান। এখন আমাদেরকে কি দেখতে হবে, তাহলে কয়টা কন্ডিশন দেখলাম এখানে, দেখেন এটা 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 চেক করা শেষ, এটা ফুলফিল হয়েছে, দুটা ভ্যালু একই আছে। এবার আমরা দেখবো যে এটা ডিফারেন্সিয়েবল কিনা, ঠিক আছে। তবে একটা কথা বলি, যে ডিফারেন্সিয়েবল আর কন্টিনিউয়াস কিনা এটা আলাদা আলাদা ভাবে টেস্ট করার দরকার নেই। একটা শর্টকাট রুলস মনে রাখেন, যদি কোনো ফাংশন একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয় তাহলে অবশ্যই ওই ফাংশনটা ওই পয়েন্টে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসটা নতুন করে চেক করা লাগে না। যখন একটা ফাংশন কোনো পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয়ে যায় তার মানে সেটা ওই পয়েন্টে কন্টিনিউয়াস, কারণ ওই পয়েন্টে ডিফারেন্সিয়েবল হওয়া মানে কি, মানে ওই পয়েন্টে আমি ওই ফাংশনটার স্পর্শকের ঢাল নির্ণয় করতে পারছি, তার মানে ওই পয়েন্টটা ডিসকানেক্টেড না, তার মানে ওই পয়েন্টটা কন্টিনিউয়াস ছিল। এই জন্য যদি একটা ফাংশন কোনো পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয়ে যায় তাহলে বলা যায় সেটা ওই পয়েন্টে কন্টিনিউয়াসও হবে।
স্যার বলেন। তাহলে আমরা তো আগে যে ম্যাথ গুলা করছি স্যার, ওই যে কন্টিনিউটি আগে বের করছি না, তাহলে হুম। যদি কন্টিনিউয়াস হয় তাহলে কি স্যার ডিফারেন্সিয়েবল না, হবে? কন্টিনিউয়াস হইলে যে ডিফারেন্সিয়েবল হবে এমন কোনো কথা নেই, কিন্তু ডিফারেন্সিয়েবল হইলে সেগুলো কন্টিনিউয়াস হয়। ঠিক আছে, এই জন্য আপনি তো ওই জায়গায় ডিফারেন্সিয়েবিলিটি চেক করার সময় তো আপনি তো ওই যে কন্টিনিউটি থেকে তো রেজাল্ট আইনা লিখতে হইতেছিল, এই জন্য কন্টিনিউটিটাও চেকিং দেখাইতে হবে। আর ওখানে মূলত আপনাকে দুইটাই দেখাইতে হবে, ঠিক আছে, দুইটাই দেখাইতে হবে, এভাবে আপনাকে মার্ক বরাদ্দ করা হয়েছে। কিন্তু এখানে দুইটা দেখান লাগে না, এখানে ডিফারেন্সিয়েবল যদি হয় তাহলে আমরা বলে দিতে পারি যে এটা কন্টিনিউয়াস। বুঝতে পারছেন? আর ওখানে আপনাকে সবগুলো পার্টেই দেখান লাগবে। কিন্তু জি স্যার। কন্টিনিউয়াস হইলে যে সেটা ডিফারেন্সিয়েবল হবে এমন কিন্তু কোনো কথা নেই। ডিফারেন্সিয়েবল হইলে সেটা কন্টিনিউয়াস হইতে পারে। কারণ দেখেন, আপনি যদি এই গ্রাফটার যে কোনো একটা পয়েন্টে যদি স্পর্শকের ঢাল নির্ণয় করতে পারেন, তার মানে কি যে ওই পয়েন্টে অবশ্যই এই গ্রাফটা ড্র করতে পারছিলেন, তার মানে কথা ওই পয়েন্টটা কন্টিনিউয়াস ছিল। সিম্পল হিসাব। কিন্তু একটা পয়েন্টে যদি সেটা কন্টিনিউয়াস হয়, ওই পয়েন্টে যে স্পর্শকের ঢাল নির্ণয় করতে পারবেন এইটার কোনো গ্যারান্টি নেই। তো এখন দেখেন, তাহলে আমরা কি করবো, আমরা ডিফারেন্সিয়েবলটা চেক করি, আমরা দেখি যে ডিফারেন্সিয়েবল হয়েছে কিনা। যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে আমরা বলে দেবো যে ওই পয়েন্টের জন্য এটা অবশ্যই কন্টিনিউয়াস ছিল, মানে ওই পয়েন্টটা অবশ্যই গ্রাফটা ড্র করা গিয়েছিল। আসলে কন্টিনিউয়াস বলতে কি সিম্পল একটা বিষয়। দেখেন, কন্টিনিউইটি নিয়ে এত টেনশনের কিছু নেই। ধরেন আপনাকে আমি বললাম যে এক্স একটা স্থানাঙ্ক দিয়ে দিছি, ধরেন 2 4, আরটা দিছি 2 3, বলছি এই দুইটা স্থানাঙ্ক আপনি গ্রাফে বসায় আপনি আপনি যে যে গ্রাফটা সেটা ড্র করেন। তো আপনি যদি ইজিলি ড্র করতে পারেন, যদি দেখেন যে এখানে কোনো পয়েন্টের জন্য অসংজ্ঞায়িত হয় নাই, তাহলে আপনি বলতে পারেন যে হ্যাঁ এই দুইটা পয়েন্টের জন্য এই গ্রাফটা কন্টিনিউয়াস, মানে এটা ড্র করা যাচ্ছে, মানে কোনো ব্রেক হচ্ছে না। যেমন আমি যদি বলি এফ অফ এক্স ইকুয়াল টু 1/x, এখন আপনাকে আমি পয়েন্ট যদি দিয়ে দিই এক্স ইকুয়াল টু 0, তাহলে 1/0 হয়ে যাবে না? তখন তখন কি আপনি পারবেন জীবনে এক্স এর ওই পয়েন্টের জন্য গ্রাফটা ড্র করতে? তার মানে কি এক্স এর 0 পয়েন্টের জন্য অসংজ্ঞায়িত হয়ে গেছে ওটা। হয়তো এমন পয়েন্ট অনেক আছে যেটার জন্য অসংজ্ঞায়িত হয়ে যায়, গ্রাফ আপনি ড্র করতে পারবেন না। তো এখন দেখেন, তাইলে আমরা আগে আসেন ডিফারেন্সিয়েবিলিটি চেক করি। তো এবার দেখেন ডিফারেন্সিয়েবিলিটি চেকিং এর জন্য যে আমাদের যে সূত্রটা ছিল আমরা করছি কি ছিল, লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইড h। আশা করি এবার বুঝছেন কেন রাইট হ্যান্ড সাইড ডিফারেন্সিয়েট ডান পক্ষ অন্তরক সব নির্ণয় করার সময় আমরা ডিভাইড h দিই, আর কেন x প্লাস h এটা তাৎপর্য এখন বুঝছেন হয়তো। এগুলো কিন্তু আগে সূত্র হিসেবে করেছে, আর এবার কিন্তু আমরা প্রুফে দেখলাম যে কেন এক্স প্লাস এইচ, কেন আমার ডিভাইড এইচ, কখন আমার ডিভাইড মাইনাস এইচ, কখন আমার এফ অফ এক্স মাইনাস এইচ ইত্যাদি। তো আমরা সেই সূত্রটা লিখলাম। এই সূত্রটা আমরা ডিফারেন্সিয়েবিলিটি কন্টিনিউটিতে আগে অনেকবার দেখে আসছি। তো এখন আমরা কি করব, এই এফ অফ এক্স প্লাস এইচটা কোথায় বসাবো? ফাংশনে বসাবো, তাই না? ফাংশনে বসাবো। তো এখানে দেখেন এই ফাংশনটাতে বসায় দিব। তা ওখানে তো আমরা করার সময় কি করছিলাম, যে একটা পয়েন্ট দেয়া ছিল, সেটার জন্য গ্রেটার দেন খুঁজছি, সেটার জন্য লেস দেনও খুঁজছি, তাই না? তা এখানে তো আপনার ফাংশনতে একটা টার্মই দিয়েছে এক্স স্কয়ার, তো এটাকেই গ্রেটার দেনের জন্য ধরবেন, এটাকেই লেস দেনের জন্য ধরবেন, ঠিক আছে? এইটাতেই সব বসাবেন আর কি। তাইলে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার, তাহলে আপনি এখানে যদি এফ অফ এক্স প্লাস এইচ বসান তাহলে কি এক্স প্লাস এইচ তার হোল স্কয়ার হয়ে যাবে। তাইলে এই যে আমরা বসাইলাম এক্স প্লাস এইচ তার হোল স্কয়ার মাইনাস এফ অফ এক্স, এফ অফ এক্স মানে কত আমার দেয়া আছে এক্স স্কয়ার ডিভাইড এইচ। তাহলে এখানে এখন বর্গের সূত্র অ্যাপ্লাই করবেন, তাহলে কি আসে আপনার এখানে, এটাকে এক লাইন আমরা একটু বেশি করি। দেখেন এখানে আসে এক্স স্কয়ার প্লাস 2xh প্লাস এইচ স্কয়ার, তাই না? এটা আসে বর্গের সূত্র বানাইলে মাইনাস এক্স স্কয়ার। তো এখন দেখেন এখানে আপনি যদি কাটাকাটি করেন এক্স স্কয়ার কাটাকাটি হয়ে যায়। আচ্ছা শুনেন, আপনাদেরকে একটা বিষয় বলি, আপনারা এখন অনার্সে পড়েন, এই ছোটবেলার মতো কিন্তু এক্স স্কয়ার কাটা যায় এইভাবে দাগ দিয়ে কাটা দিবেন না। এটা কিন্তু অনার্সে করেন না, এটা ছোটবেলায় করছেন। এইরকম দাগ দিয়ে কাটা দিলে স্যাররা মনে করতে পারে যে আপনি মনে হয় ওই লাইনটারে কাটা দিচ্ছেন। এই জন্য এখানে আপনি ক্যান্সেল করবেন, সেটাকে আপনার কাটা চিহ্ন দিয়ে দেখানোর দরকার নেই, ওটাকে এমনি রেখে দিবেন এমনি, পরের লাইনে লিখবেন না, বোঝা যাবে যেটা ক্যান্সেল হয়েছে। কিন্তু এই ছোটবেলার মতো এই যে কলম দিয়ে পজ দিয়ে দেয় এইভাবে দাগ দিয়ে দেয়, ওইটা কিন্তু করেন না এখন।
কারণ বোঝা যায় না যে কোনটা কাটছেন আর কোনটা মানে এমনি নর্মালি ফলাফলের কাটাকাটি সেটা বোঝা যায় না। একটা তো আছে যে আপনি ভুল হয়েছে এই জন্য কেটে দিচ্ছেন, ধরা মুশকিল হয়ে যায়। তো এখানে কি থাকে 2x h প্লাস h স্কয়ার ডিভাইড h, তাহলে এখন এখান থেকে যদি একটা h কমন নিই আমরা, তাহলে আমাদের কি থাকে, আমরা যদি এখান থেকে 1 মিনিট একটু, আমরা যদি এখান থেকে একটা, আপনার আজান দিয়ে দিচ্ছি, আমি একটু পরে ব্রেক দিব, একটু ওয়েট করেন। তো এখান থেকে আমরা h কমন নিলাম, তাহলে আমাদের কি থাকে, এটা থাকে। তাহলে 2x প্লাস h, তাহলে আমার এখানে h ক্যান্সেল করলে কি থাকে 2x প্লাস h, এরপরে আমাদের কি এই লিমিটের ভ্যালু h ইকুয়াল টু 0 বসাইলে কি হয় 2x আসে, তো সেটা করলাম আর কি। ওকে, তো আচ্ছা আজান দিছে, আমরা একটু পরে আমরা একটু ব্রেক নিই, আমরা 20 মিনিট পরে আসবো। তো এরপরে লেফট হ্যান্ড ডেরিভেটিভস কোএফিসিয়েন্টটা আমরা ক্যালকুলেশন করবো, অর্থাৎ বাম পক্ষ আন্তরক সহগটাও ক্যালকুলেশন করব আমরা। আজান দিছে, একটু ব্রেক নিই, এরপর এটা দেখবো। আপনারা 20 মিনিট ব্রেক নেন। আমরা বাম পক্ষ অন্তরক সহগের মান নির্ণয় করব। হ্যাঁ, তো বাম পক্ষ অন্তরক সহগের মান নির্ণয় করার ক্ষেত্রে আমাদের ফর্মুলা কি ছিল, লিমিট h টেন্ডস টু 0 f অফ x মাইনাস h মাইনাস f অফ x ডিভাইড বাই মাইনাস h, ঠিক আছে। তো এটা তো আমরা ডিফারেন্সিয়েবিলিটি চেকিং এর সময় আমরা এই ফর্মুলাগুলো জানি। তো একই ভাবে আমরা কি করছি, এখন f অফ x মাইনাস h, এখন x মাইনাস h টা আমার কোথায় বলবো, আমার ফাংশন আছে f অফ x ইকুয়াল টু x স্কয়ার দেয়া ছিল আমাকে। তো এখানে আমরা কি করব, x এর জায়গাটা x মাইনাস h লিখব, তাই x মাইনাস h তার হোল স্কয়ার হবে, তাই না? এই যে আমরা ফাংশন থেকে দেখতেছি। ওকে, তো আমরা সেটা করলাম, x মাইনাস h তার হোল স্কয়ার মাইনাস কি f অফ x, কত f অফ x ছিল আমাদের কাছে x স্কয়ার, তাহলে x স্কয়ার লিখলাম। একইভাবে এখানে বর্গের সূত্র অ্যাপ্লাই করব, x স্কয়ার মাইনাস 2xh প্লাস h স্কয়ার মাইনাস x স্কয়ার। তো এখানে দেখেন x স্কয়ার ক্যান্সেল হয়, থাকে হচ্ছে মাইনাস 2xh প্লাস h স্কয়ার। এরপর এখান থেকে যদি আমি মাইনাস h কমন নিই, তাহলে আমার কি থাকে, আমার থাকে হচ্ছে এখান থেকে প্লাস 2x মাইনাস h, তাই না? তাহলে মাইনাস h ক্যান্সেল, 2x মাইনাস h। তো আমার এখানে যদি h এর ভ্যালুটা বসাই, তাহলে আমার থাকে 2x। তো আমরা এখন কি দেখতেছি, যে বাম পক্ষ অন্তরক সহগ, ডান পক্ষ অন্তরক সহগের ভ্যালু 2x, বাম পক্ষ অন্তরক সহগের ভ্যালু 2x। দ্যাট মিন্স আমি যদি এমন কোন একটা পয়েন্ট বের করি, বাম পক্ষ অন্তরক সহগ এবং ডান পক্ষ অন্তরক সহগের মানটা কি সমান না, কারণ আমি যদি x এর এমন একটা ভ্যালু বের করি যেখানে আপনি x এর ধরেন আমার মানে ওই রেঞ্জের ভিতরে x এর যে একটা ভ্যালু বের করলেন যে -1 to 1, এখন যদি আপনি যদি এইখানেও x এর ভ্যালু ওইটা বসায় দেন, তাও যে ভ্যালু পাবেন 2 এর সাথে গুণ হয়ে, এখানে 2 এর সাথে গুণ হয়েও কিন্তু সেই একই রেজাল্টই আসতেছে। তার মানে আমরা বলতে পারি যে ডান পক্ষ অন্তরক সহগ ইকুয়াল টু বাম পক্ষ অন্তরক সহগ, তাই না? দুইটাই সমান। তার মানে কি দুইটা সমান হওয়ার মানে কি, f(x) ইজ ডিফারেন্সিয়েবল ইন -1 to 1, তাই না? তার মানে একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হওয়া মানে কি, সেটা ওই রেঞ্জের ভিতরে, ওই যে রেঞ্জটা দেওয়া আছে -1 to 1, এটার ভিতরে সেটা কন্টিনিউয়াস, কারণ ওই পয়েন্টে ওই কারণ এখানে আপনি এই -1 to 1 যে কোনো পয়েন্টেই আপনি ওই ফাংশনটার স্পর্শকের ঢাল নির্ণয় করতে পারবেন। তার মানে ওই পয়েন্টে গ্রাফটা অবশ্যই কন্টিনিউয়াস ছিল, গ্রাফটা ড্র করা গেছিল, না হলে আপনি স্পর্শকটা অঙ্কন করতে পারতেন না, আর স্পর্শক অঙ্কন না করতে পারলে তো ঢালটাও নির্ণয় করতে পারতেন না। তারপরে আপনি যদি পারছেন, তার মানে হলো এটা এই -1 to 1 এর ভিতরে বলা যায় যে f(x) টা ডিফারেন্সিয়েবল। এখন দেখেন, তাইলে আমার দুইটা চেকিং হয়ে গেল, যে কি আমরা কি দেখলাম, f(x) কন্টিনিউয়াস এবং f(x) ডিফারেন্সিয়েবল এই রেঞ্জটার ভিতরে -1 to 1 এবং f of -1 ইকুয়াল টু f of 1, তাই না? তার তিনটা কন্ডিশনই ফুলফিল হয়েছে। তার তিনটা কন্ডিশন ফুলফিল হলে আমরা রোলস থিওরেম থেকে কি জানি, যে আমরা x এর এমন একটা ভ্যালু পাবো c, যে ভ্যালুটা আমার কি হবে -1 থেকে 1 এর ভিতরে হবে, তাই না? আমাদের স্টেটমেন্টে বলা ছিল -1 থেকে 1 এর ভিতরে হবে, এই যে রেঞ্জটা দেয়া আছে, এই রেঞ্জের ভিতরে আমরা x এর এমন একটা ভ্যালু পাবো যার জন্য f প্রাইম c ইকুয়াল টু 0 হবে, তাই তো? তো আমরা আসেন সেই ভ্যালুটা বের করি, x এর ভ্যালুটা বের করি c, আমরা দেখবো যে ওই ভ্যালুটা -1 থেকে 1 এর ভিতরে কিনা। তো আমরা ফার্স্টে ধরে নিই যে f প্রাইম c ইকুয়াল টু 0, তাই না? আমরা ধরে নিই যে f প্রাইম c ইকুয়াল টু 0। এখন আমরা এখান থেকে c ভ্যালুটা নিয়ে আসি। তো দেখেন f প্রাইম c ইকুয়াল টু 0 ধরলে আমাদের কি হয়, f প্রাইম c ইকুয়াল টু 0, তার মানে কি
আমরা উপরে দেখেন এফ প্রাইম এক্স বের করে রাখছি, তাই না? আমরা যদি এখান থেকে এফ প্রাইম এক্স বের করি তাহলে কি হয়? এখান থেকে যদি আপনি এফ প্রাইম এক্স বের করতেন, ওয়েট, এফ প্রাইম এক্স মানে কি? একবার ডিফারেন্সিয়েশন, তাই না? 2x। প্রাইম এক্স, এফ প্রাইম এক্স মানে হচ্ছে আমাদের কি একবার ডিফারেন্সিয়েশন, তাই তো? তাহলে এখন দেখেন আপনি যদি এখানে এফ প্রাইম সি এক্স এর জায়গাটা সি সি বসান তাহলে কি হবে? ইকুয়াল টু 2c। তাইলে তাইলে 2c, তাইলে আমরা এখানে কি করছি? এখানে দেখেন, এখানে আমরা এফ প্রাইম সি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 2c ইকুয়াল টু 0। তাহলে c ইকুয়াল টু কত? 0। তাহলে দেখছেন আমরা c একটা ভ্যালু পাইছি, যে বলছে আমি x এর আমরা একটা ভ্যালু পাবো c, তা দেখেন সেই c এর ভ্যালু পাইছে কি? 0। তাহলে 0টা কি আমার -1 থেকে 1 এর ভিতরে না? 0টা কিন্তু আমার -1 থেকে 1 এর ভিতরে, তার মানে যে এই যে এফ প্রাইম সি মানে কি? এফ প্রাইম সি মানে কি? যে এফ কে এফ এক্স কে একবার ডিফারেন্সিয়েশন মানে এফ প্রাইম এক্স, তারপরে এক্স এ আমরা সি বসাচ্ছি। এই যে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার, তাহলে এফ এক্স কে একবার ডিফারেন্সিয়েশন করলে কি হয়? এফ প্রাইম এক্স ইকুয়াল টু 2x, তাহলে এখানে এক্স এর জায়গায় যদি সি বসান তাহলে কি হবে? এফ প্রাইম সি ইকুয়াল টু 0, সরি এফ প্রাইম সি ইকুয়াল টু কি হবে? 2c হবে। আর এফ প্রাইম এক্স ইকুয়াল এফ প্রাইম সি ইকুয়াল টু আমি কেন 0 ধরছি? কারণ আমার স্টেটমেন্টে বলা ছিল যে এফ প্রাইম সি ইকুয়াল টু 0 হবে, তো আমরাকে ধরেই নিছি যে এফ প্রাইম সি ইকুয়াল টু 0। তাইলে এখন দেখি যে সি এর সেই ভ্যালুটা কত যার জন্য আমার এফ প্রাইম এর ভ্যালুটা 0 আসে। তো আমরা সি ভ্যালুটা এভাবে বের করে নিয়ে আসছি। তো সেই সি ভ্যালুটা যেটা আমরা পাইলাম, সি ভ্যালুটা আমরা পাইলাম 0। তো আমরা কি দেখতেছি যে 0 এর জন্য x ইকুয়াল টু 0 এর জন্য আমার কি হবে? f প্রাইম x ইকুয়াল টু 0 হবে। আর এই সি ভ্যালুটা, এই যে ভ্যালুটা আমরা পাইছি 0, সেই 0টা কিন্তু আমাদের দেখেন -1 থেকে 1 এর ভিতরে অবশ্যই, কারণ আমরা যদি গ্রাফে অঙ্কন করেন তাহলে দেখবেন যে 0টা কিন্তু -1 থেকে 1 এর ভিতরে। তাহলে আমরা বলতে পারি রোলস থিওরাম ইজ ভেরিফাইড। একইভাবে দেখেন আপনাকে এবার আরেকটা অ্যাপ্লিকেশন দিয়ে বলছে ভেরিফাই দ্য মিন ভ্যালু থিওরাম ফর দ্য ফাংশন f(x) ইকুয়াল টু x মাইনাস এক্স কিউব। একটু বড় করে দিই। আপনাকে বলছে যে দেখান যে f(x) মাইনাস এক্স কিউব মিন ভ্যালু থিওরামকে স্যাটিসফাই করে। এই মিন ভ্যালু থিওরাম বলতে কোনটাকে বোঝাইছে? দেখেন মিন ভ্যালু থিওরাম বলতে বোঝাইছে আপনার এই যে ল্যাগ্রেঞ্জ যে থিওরামটা, ল্যাগ্রেঞ্জ থিওরামটাকে আপনাকে পরীক্ষায় বলতে পারে মিন ভ্যালু থিওরাম প্রুভ করেন। দ্যাট মিন্স আপনার কাছে আপনাকে বলতেছে যে ল্যাগ্রেঞ্জ থিওরামকে প্রুভ করতে, তো এটাকে মিন ভ্যালু থিওরামও বলা হয়। তার মানে কি বলতেছে? ওই যে একটা ফাংশন দিয়ে দিছে f(x) ইকুয়াল টু x মাইনাস এক্স কিউব, ওইটা কি দেখাইতে বলতেছে? ওইটা ল্যাগ্রেঞ্জ থিওরামকে স্যাটিসফাই করে কিনা। তা আমাদেরকে কি কি প্রুফ করতে হবে? আগে আমাদেরকে দেখতে হবে যে ওই ফাংশনটা কন্টিনিউয়াস কিনা। ওই একটা ইন্টারভেল দেয়া আছে, দেখবেন ওখানে আমরা গিয়ে দেখবো একটা ইন্টারভেল দেয়া আছে, আমরা দেখবো যে ওই ইন্টারভেলের ভিতরে ফাংশনটা কন্টিনিউয়াস কিনা এবং ওই ইন্টারভেলের ভিতরে এটা ডিফারেন্সিয়েবল কিনা। তো আমরা কিভাবে চেক করব? আমরা ডিফারেন্সিয়েবিলিটি চেক করব। তো আমরা তো জানি যে একটা ফাংশন যদি কোনো একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয় তাহলে অবশ্যই ওই পয়েন্টে সেটা কন্টিনিউয়াস হয়। এরপরে আমরা দেখব কি যে x এর এমন একটা ভ্যালু c পাই কিনা যার জন্য f প্রাইম c ইকুয়াল টু f অফ b মাইনাস f অফ a ডিভাইড b মাইনাস a, মানে এই লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড সাইডের মান সমান আসে কিনা, তাই না? তো চলেন আমরা এক এক করে করে দেখি। এইখানে এইখানে দেখেন আমাকে f(x) ইকুয়াল টু দেয়া আছে কি x মাইনাস এক্স কিউব। তাহলে আমি আগে f প্রাইম x টা বের করে রাখি। f প্রাইম x ইকুয়াল টু 1 মাইনাস 3x স্কয়ার, তাই না? তাইলে এখন দেখেন আমাদের কি করতে হবে? আমরা আগে দেখি যে এটা ডিফারেন্সিয়েবল এবং কন্টিনিউয়াস কিনা। তো আমরা কি করব? আগে এটা ডিফারেন্সিয়েবিলিটি চেক করি। তো ডান পক্ষ অন্তরক সহগ এবং বাম পক্ষ অন্তরক সহগ বের করবেন। তো সেই একই সূত্র আমরা ব্যবহার করলাম ডিফারেন্সিয়েবিলিটির f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইড h। তাহলে f অফ x প্লাস h এটা আমার কোথায় বসবে? এই যে f অফ x আছে এখানে, এখানে x এর জায়গাটা কত হবে? x প্লাস h। তাহলে আমি যে লিখলাম x প্লাস h মাইনাস x প্লাস h তার হোল কিউব মাইনাস সরি হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিকই তো আছে। যেখানে x এর ভ্যালু যদি x এর মানটা কত বসে? x প্লাস h, তাহলে x প্লাস h এই যে মাইনাস, এরপর কি x এর জায়গাটা x প্লাস h, তাহলে x প্লাস h তার হোল কিউব, এবার মাইনাস দিয়ে f অফ x এর ভ্যালু কত? x মাইনাস x কিউব, তাহলে x মাইনাস x কিউব। ওকে, তো এখন দেখেন এখানে এখন সমাধানগুলো করেন। x প্লাস h মাইনাস এখানে a প্লাস b হোল কিউব, তো a প্লাস b হোল কিউবের সূত্র কি? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, আমরা সবাই জানি। এরপরে কি মাইনাসটা ভিতরে গুণ পাঠালাম। তো এখন আপনারা নরমালি সমাধান করে ফেলেন। এখানে কত আছে? x প্লাস h মাইনাসটা ভিতরে গেলে এখানে মাইনাস, এখানে মাইনাস প্লাসে মাইনাস, এখানে মাইনাস প্লাসে মাইনাস, এখানে মাইনাস প্লাসে মাইনাস।
ওকে, তো এখন দেখেন কিছু কাটাকাটি করা যায়। এক্স এইচটা এখান থেকে কি ক্যান্সেল হয়, এক্স 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 প্লাস এক্স মাইনাস এক্স এটা ক্যান্সেল হয়, মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব এটা ক্যান্সেল হয়, তাই না? তাহলে আমার কি থাকলো, এইচ মাইনাস থ্রি এক্স স্কোয়ার এইচ মাইনাস থ্রি এক্স এইচ স্কোয়ার মাইনাস এইচ কিউব। তো এখান থেকে আপনি এবার একটা এইচ কমন নেন, হ্যাঁ এইচ কমন নিলে আমরা কি পাই, ওয়ান মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এইচ মাইনাস এইচ স্কোয়ার। তাহলে এইচটা এখন ক্যান্সেল করলে আমাদের কি হয়, আমাদের এইচটা ক্যান্সেল করে কি থাকছে, মাইনাস মানে ওয়ান মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এইচ মাইনাস এইচ স্কোয়ার এটা থাকলো। এখন এইচ এর ভ্যালুটা জিরো বসাই দেন, তাহলে আপনি কি পাচ্ছেন, এইচ এর জায়গাটা জিরো বসাই দিলে তাহলে আপনি ফাইনালি মান পাচ্ছেন ওয়ান মাইনাস থ্রি এক্স স্কোয়ার। তো আমরা দেখি বাম পক্ষ অন্তরক সহগে আমরা একই জিনিস পাই কিনা। ওকে, তাইলে তো আমরা বলতে পারবো এটা ডিফারেন্সিয়েবল, আর ডিফারেন্সিয়েবল হইলে ওই পয়েন্ট গুলোতে তাইলে আমরা বলতে পারি যে ওই মানে যদি ডিফারেন্সিয়েবল হয় ওই রেঞ্জটার ভিতরে, আমরা বলতে পারি যে ওই রেঞ্জের ভিতরে এটা অবশ্যই কন্টিনিউয়াস, নাইলে তো আপনি ওখানে স্পর্শকের ঢাল নির্ণয় করতে পারতেন না। তো এখন দেখেন, তো আমরা বাম পক্ষ অন্তরক সহগের জন্য কোন সূত্রটা, এই যে এই সূত্রটা আমরা ব্যবহার করি। আমরা এটা আগেও দেখছি যে f of x minus h লিমিট h টেন্ডস টু f of x minus h মাইনাস f of x ডিভাইড মাইনাস h। আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যারা ডিফারেন্সিয়েবিলিটি এন্ড কন্টিনিউইটি আমার চ্যাপ্টারটা করেন নাই তারা কিন্তু এটা বুঝতে অসুবিধা হবে, এই জন্য কিন্তু এই চ্যাপ্টারটা আমি লাস্টের দিকে করাই। আগে ডিফারেন্সিয়েবিলিটি এবং কন্টিনিউইটি শিখাই আসি, তারপরে এই চ্যাপ্টারটা করাই। ওকে, যারা ওই ক্লাসটা ভালো করে করেন নাই তারা কিন্তু এটা বুঝবেন না। আমি দেখবেন ডিফারেন্সিয়েবিলিটি এন্ড কন্টিনিউইটির ভিডিও কিন্তু দিয়ে দিছি, আমি টোটাল 3টা ভিডিও কিন্তু আপলোড করেই দিছি, তাই না? লিবনিজেরটা দিছি, ডিফারেন্সিয়েবিলিটি এন্ড কন্টিনিউইটি চ্যাপ্টারটা দিছি, আর ফাংশন থেকে ডোমেন রেঞ্জ নির্ণয় করা এটাও কিন্তু দিয়ে দিছি। ওকে, আজকে আমি চেষ্টা করব লিমিট এবং ওই যে ডেল এপসাইলন ডেফিনেশন ওইটাটা দেওয়ার চেষ্টা করব, ওটা দিয়ে দিব আজকে। তো এখন দেখেন সেই সূত্রটা লিখলাম, এখন আপনি f of x minus h এটা কোথায় বসাবেন, fx ইকুয়াল টু আমাদের কি ছিল x minus x কিউব, তাহলে x এ আমাদের কি বসবে x minus h মাইনাস x কিউব, তাহলে x এ কত বসবে x minus h, তাহলে এই যে হোল কিউব মাইনাস f of x এর ভ্যালু কত x minus x কিউব। এটা কিন্তু আমি এখন বারবার দেখাচ্ছি না যদিও, এই যে এটা কিন্তু সিম্পলি এইখানকার হিসাবে যে x এ বসতেছে, x এ মানগুলো বসতেছে, x এ x minus h বসতেছে, আর কিছু নেই যে এখানে। ওকে, তো এখন আমরা বসাইলাম মান, ঠিক একইভাবে এখানে আমরা সেই ক্যালকুলেশন গুলো করবো। এখানে a মাইনাস b হোল কিউবের সূত্র কি a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, তাই না? তো এরপরে আমরা মাইনাসটাকে ভিতরে পাঠালাম, এটা প্লাস হয়ে গেল। এরপর এখানে সিম্পলি সমাধানগুলো করে ফেলবেন। তা ক্যান্সেল হয়, দেখেন x ক্যান্সেল হয়, x প্লাস x মাইনাস x ক্যান্সেল হয়, মাইনাস h না মাইনাস x কিউব প্লাস x কিউব ক্যান্সেল হয়, তাহলে আমার কি থাকলো, এই যে এটা থাকলো মাইনাস h প্লাস 3x স্কয়ার h মাইনাস 3x h স্কয়ার প্লাস h কিউব ডিভাইড h। ওকে, তো এখন দেখেন আমি যদি মাইনাস h কমন নিই তাহলে আমার কি থাকে, প্লাস 1 মাইনাস 3x স্কয়ার h প্লাস 3x h, সরি এখান থেকে মাইনাস h কমন নিলে কি থাকে 1 মাইনাস 3x স্কয়ার, এখানে h কমন গেল, প্লাস 3x h প্লাস h স্কয়ার থাকে, তাই না? একটা h কমন নিলাম, তাইলে এখানে কি আসে, তাহলে মাইনাস h ক্যান্সেল, তাহলে এখানে কি থাকে 1 মাইনাস 3x স্কয়ার প্লাস 3x h প্লাস h স্কয়ার। তাহলে এখানে যদি h এর ভ্যালু 0 বসাই তাহলে কি আসে 1 মাইনাস 3x স্কয়ার, তাহলে আমাদের রেজাল্ট 1 মাইনাস 3x স্কয়ার। তো দেখেন আমরা বাম পক্ষ অন্তরক সহগ এবং ডান পক্ষ অন্তরক সহগ কিন্তু একই রেজাল্ট পাইছি 1 মাইনাস 3x স্কয়ার। এখানে আপনি x এর ভ্যালু এখানে যাই বসান না কেন, মানে x এর ভ্যালু যেটাই বসান না কেন 1 মাইনাস 3x স্কয়ার, আর এখানে নিচেও আছে 1 মাইনাস 3x স্কয়ার, তো একই রেজাল্টই তো আসবে, তাই না? তো এটা কিন্তু দুটো পরস্পর সমান, তাহলে আমরা কি বলতে পারি, সিন্স f of x is differentiable, যেহেতু f of x differentiable মাইনাস 1 টু 1 এর ভিতরে, সো f of x is continuous, সরি differentiable হবে ওপেন ইন্টারভ্যালের ভিতরে, আর কন্টিনিউয়াস হবে কি ক্লোজ ইন্টারভ্যালের ভিতরে, তাই না? ক্লোজ হবে, আগেরটা কি এই সাইন দিছিলাম, একটু দেখে আসি। এটা মনে হয় একটু ভুল হইতে পারে, ওয়েট, ও কন্টিনিউয়াস হবে ক্লোজ ইন্টারভ্যালের ভিতরে, তাই না? ওয়েট, এটা ওকে, এটা ঠিক আছে। ওয়েট, এখানে এখানে কোথায়, এখানে এই যে দেখেন এখানে কিন্তু হবে ডিফারেন্সিয়েবলটা হবে ক্লোজ ইন্টারভ্যালের ভিতরে, হ্যাঁ ক্লোজ ইন্টারভ্যাল ছিল না। ওয়েট, আমি উপরেরটা একটু চেকিং দিয়ে আসি, কন্টিনিউয়াস হবে ক্লোজ ইন্টারভ্যালের এই ভিতরে। যে কয়টা মাইনাসের হবে না?
ওয়েট, না প্রশ্নটা আমি পরে আসতেছি। এখানে কি কন্টিনিউয়াস হবে ক্লোজ ইন্টারভ্যালের ভিতরে, ঠিক আছে, আর ডিফারেন্সিয়েবলটা হবে ওপেন ইন্টারভ্যালের ভিতরে। একটা মিস্টেক হয়েছিল, আমরা তো স্টেটমেন্ট ওটাই লিখে আসছি, তাই না, যে ডি কন্টিনিউয়াসটা হবে ক্লোজ ইন্টারভ্যালের ভিতরে আর ওপেন ইন্টারভ্যালের ভিতরে ডিফারেন্সিয়েবল হবে। ওকে, এরপরে এখানে কন্টিনিউয়াসটা হবে ক্লোজ ইন্টারভ্যালের ভিতরে, ডিফারেন্সিয়েবলটা হবে ওপেন ইন্টারভ্যালের ভিতরে। ওকে, তো এই যে সেটা লিখছি যে যেহেতু বাম পক্ষ অন্তরক সহগ এবং ডান পক্ষ অন্তরক সহগের মান সমান, তার মানে কি আমার এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল এই ওপেন ইন্টারভ্যালের ভিতরে, আর যেহেতু একটা ফাংশন এই ইন্টারভ্যালের ভিতরে ডিফারেন্সিয়েবল, দ্যাট মিন্স এটা অবশ্যই কন্টিনিউয়াস এই এই ক্লোজ ইন্টারভ্যালটার ভিতরে, তাই না? হ্যাঁ বলেন, কি কি সমস্যা ছিল? স্যার এখানে তো মাইনাস এইচ কমন নিছেন না, তাহলে স্যার ওই যে এইচ কিউব যে ছিল স্যার, এইচ কিউবের আগে তো স্যার প্লাস আছে, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে না, এইচ স্কোয়ার হয়েছে যে সামনে মাইনাস মাইনাস হবে, হবে। মাইনাস হবে, হ্যাঁ 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 মাইনাস হিসাবে। রাইট, এখানে যদি আমরা মাইনাস এইচটা কমন নিই তাহলে আমাদের এখানে হচ্ছে এখানে মাইনাস প্লাস মাইনাস এইচ কমন, আমাদের এখানে মাইনাস এইচ হবে। হ্যাঁ, এখানে একটা মিস্টেক হয়েছিল। তাহলে মাইনাস এইচ কমন নিলে কি হয়, প্লাস ওয়ান মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এইচ। স্যার এইচ কিউবের আগে তো স্যার প্লাস ঠিক আছে, শুধু এইচ স্কোয়ারের আগে মাইনাসটা ওয়েট, হবে। এখানে আমরা রাখবার চেক করি, এক্স মাইনাস এইচ মাইনাস কি এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার এইচ প্লাস থ্রি এক্স এইচ স্কোয়ার মাইনাস এইচ কিউব। তাহলে এখানে মাইনাসের ভিতরে গুণ হয়, মাইনাস এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার এইচ মাইনাস প্লাস মাইনাস থ্রি এক্স এইচ স্কোয়ার মাইনাস প্লাস এইচ কিউব। এ পর্যন্ত ঠিক আছে। এরপরে কি, মাইনাস এইচ প্লাস থ্রি এক্স স্কোয়ার এইচ মাইনাস থ্রি এক্স এইচ স্কোয়ার, এখানে তো এইচ কিউবই থাকে, প্লাস এইচ কিউব হবে। এবার ঠিক আছে? জি স্যার, এখন ঠিক আছে স্যার। আগে কি ছিল? স্যার আগে এইখানে এইচ হচ্ছে, স্কোয়ারের আগে প্লাস দিয়েছিলেন স্যার। আচ্ছা এখানে একটা মাইনাস হবে তাইলে। ওকে, মাইনাস এইচ ক্যান্সেল, তাইলে হচ্ছিল অন মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এইচ মাইনাস এইচ স্কোয়ার। ওকে, এবার ওকে আছে? জি স্যার, এখন ঠিক আছে। ওকে, তো আমরা সেটাই বললাম যে যেহেতু বাম পক্ষ অন্তরক সহগ এবং ডান পক্ষ অন্তরক সহগের মান সমান, সো এটা ডিফারেন্সিয়েবল এই ইন্টারভ্যালের ভিতরে এবং এই ইন্টারভ্যালের ভিতরে এটা কন্টিনিউয়াস, তাই না? তো এখন দেখেন, তাইলে আমাদের কিন্তু ল্যাগ্রেঞ্জ থিওরেমে কি বলা ছিল, যে আমাদের থিওরিটা, আমাদের স্টেটমেন্ট আরেকবার চলে যাই আমরা। আমাদের বলা ছিল যে এফএক্সটা কি হবে, কন্টিনিউয়াস হবে এই ক্লোজ ইন্টারভ্যালের ভিতরে এবং এই ওপেন ইন্টারভ্যালের ভিতরে ডিফারেন্সিয়েবল হবে। তো এই দুটো আমাদের আমরা দেখছি যেটা স্যাটিসফাই করছে। এখন আমরা কি করব, যে x এর এমন একটা ভ্যালু বের করব c, যার জন্য f প্রাইম c ইকুয়াল টু f অফ b মাইনাস f অফ a ডিভাইড b মাইনাস a। তো আমরা আগে একটা কাজ করব, আমরা কি f অফ b মাইনাস f অফ a ডিভাইড b মাইনাস a এইটার মান আগে বের করে ফেলবো, এইটার মান আমরা আগে বের করে রাখবো, ঠিক আছে? চলেন আমরা এটার মান আগে বের করে রাখি। তাহলে খেয়াল করেন যে f অফ b মাইনাস f অফ a, তাইলে f অফ b, তাইলে আমার এখানে কি বলতেছে, মাইনাস টু টু ওয়ান। আচ্ছা এখানে কিন্তু আমরা একটা রেঞ্জ ভুল দিছি, দেখেন এখানে কিন্তু মাইনাস টু জি হবে, স্যার, আমি এই জন্য স্যার প্রশ্নটা স্যার এখানে দেখতে। মাইনাস টু হবে। ওকে, এখানে মাইনাস টু হবে, ঠিক আছে, এখানে মাইনাস টু দিবেন।
কারণ প্রশ্ন আমাদের -2 to 1 ছিল। এই যে দেখেন প্রশ্ন আমাদের কি ছিল, -2 to 1 ছিল, আমরা এটা -1 লিখছি। মেবি আমি আগের অঙ্কটার ওই এই প্রশ্নটা কপি করতেছিলাম, তো ওই -1 to 1 ওটা রয়ে গেছিল, এই আর কি, আর কিছু না। জি স্যার, ম্যাথ করানোর সময় আমি ভাবতেছি যে প্রশ্নটা আরেকবার দেখাইলে ভালো হতো। হ্যাঁ, প্রশ্নটা সমস্যা আছে। এখন দেখেন তাহলে আমরা কি f অফ b মাইনাস f অফ a বের করবো। তাহলে আমরা কি এখানে এর ভ্যালু কত, -2, b এর ভ্যালু 1। তো আপনি শুরুতে এখানে লিখে রাখতে পারেন, দেখেন এরকম লিখে রাখতে পারেন যে হেয়ার, প্রশ্নের শুরুতে লিখে রাখবেন যে আপনার কাছে কি কি দেয়া আছে। হেয়ার a ইকুয়াল টু কত, -2, b ইকুয়াল টু 1, তাই না? এটা তাহলে আপনি এখন কি করবেন, এই যে f অফ x এ একবার -2 বসাবেন, f অফ x এ একবার 1 বসাবেন। তাইলে কি হবে, 2 - 2 কিউব -2, তাহলে x এ যদি -2 বসাতে পারেন কি, -2 -2 তার হোল কিউব, এরপর 1 বসাবেন, 1 মাইনাস 1 তার হোল কিউব, এটা বসাবেন। না না, এখানে বসাই আমরা, তাহলে এই যে -2 বসাইলাম, তাহলে -2, আর ওখানে আমাদের কি ছিল, x মাইনাস ছিল, তো -x কিউব ছিল, তাইলে -2 তার হোল কিউবে কি আসে, -8, আর ওই মাইনাস, আর এই যে এখানে যে x মাইনাস এক্স কিউব ছিল, এই যে মাইনাস মাইনাস কি হয়ে গেল, প্লাস হয়ে গেল, তাহলে -2 + 8 ইকুয়াল টু 6। এরপর আপনি অন বসাবেন ওই ফাংশনে x মাইনাস এক্স কিউবে, তাহলে আসবে কত, 0। তাহলে আমরা এখন কি বের করবো, f অফ b মাইনাস f অফ a ডিভাইড b মাইনাস a, তাহলে f অফ b, তার মানে f অফ b মানে কত, f অফ 1, তাহলে f অফ 1 মাইনাস f অফ -2, 0 - 6 ডিভাইড b মাইনাস a, অর্থাৎ 1 মাইনাস -2, তাহলে মাইনাস প্লাস, তাহলে 1 + 2, তার মানে কি 3, তার মানে 0 - 6 ডিভাইড 3, তার মানে কি -2। তাইলে এখন দেখেন আমরা f অফ b মাইনাস f অফ a ডিভাইড b মাইনাস a ইকুয়াল টু কত পেলাম, -2। তাহলে আমাদের সূত্রে কি ছিল, আমাদের কিন্তু সূত্রে ছিল, সরি সূত্র বলতে আমাদের স্টেটমেন্টটা কি ছিল, যে f অফ b মাইনাস f অফ a, f অফ b মাইনাস f অফ a, f স্যার অফ b মাইনাস এটা f অফ a, f অফ b মাইনাস f অফ a ডিভাইড b মাইনাস a ইকুয়াল টু কি হবে, f টাইম c, এটা সমান হইতে হবে, তাই না? তাহলে মানে আমরা f টাইম c ও দেখবো যে এটা সমান আসে কিনা, মানে -2 আসে কিনা। আর এখানে বলছে x এর এমন একটা ভ্যালু পাবো c, যে এটা হবে a থেকে b রেঞ্জের ভিতরে, তাই না? তাহলে এখনো দুইটা চেকিং বাকি, আমরা x এর ভ্যালুটা c বের করব, সেটা দেখবো যে a থেকে b এর ভিতরে কিনা, আর f প্রাইম c এর মানটা এই f অফ b মাইনাস f অফ a ডিভাইড b মাইনাস a, অর্থাৎ -2 এর সমান আসে কিনা। তাই চলেন সেটা চেকিং করি এখন। তাইলে আমাদের এখানে দেখেন, অ্যাকর্ডিং টু রোলস থিওরাম, সরি অ্যাকর্ডিং টু মিন ভ্যালু থিওরাম, ল্যাগ্রেঞ্জ থিওরাম অনুযায়ী আমাদেরকে কি বলছে, যে f প্রাইম সিটা কি হবে, f প্রাইম সিটা কার সমান হবে, f অফ b মাইনাস f অফ a ডিভাইড b মাইনাস এর সমান হবে। তাহলে আমরা এখানে f অফ b মাইনাস f অফ a ডিভাইড b মাইনাস এর ভ্যালু কত পাইছি, -2 পাইছি। তাহলে আমরা ধরে নিই যে f প্রাইম সিটা -2 এর সমান, ধরে নিলাম। এখন দেখেন, তাহলে এখন আমরা বের করবো যে c এর সেই কোন ভ্যালুটার জন্য এটা -2, তাইলেই তো হয়ে গেল। তাইলে এখন আমরা f প্রাইম c, তাইলে f প্রাইম সিটা কি হবে, -2 এর সমান হবে। তাহলে f প্রাইম c ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, দেখেন এখন আমরা f প্রাইম c মানে কি, আমরা f প্রাইম x টাকে বের করে রাখবো। এই যে দেখেন আমরা এখানে f প্রাইম x টা বের করে রাখছি, তাই না? তো f প্রাইম x এ আমরা কি করব, এখন x এর জায়গাটা c বসাবো, তাহলে কি f প্রাইম c হয়ে গেল, তাহলে x এর জায়গাটা c বসলে কত হবে, 1 - 3c²। তার মানে f প্রাইম c এর মানটা কত বসাতে পারি, 1 - 3c²। তাহলে এই যে আমি লিখছি 1 - 3c² টা কি হবে, -2 এর সমান হবে। তাহলে এখন এখান থেকে আপনি c এর ভ্যালু বের করেন, তাহলে কি হয় দেখেন, 3c² ইকুয়াল টু 1 + 2 3 আসে, তাহলে c ইকুয়াল টু কত আসে, c² ইকুয়াল টু আসে 1, তাহলে c ইকুয়াল টু +-1, c ইকুয়াল টু +-1। এখন দেখেন তার মানে c এর ভ্যালু কি কি আসতেছে এখান থেকে, c এর ভ্যালু কিন্তু এখান থেকে দুইটা আসতেছে। c এর ভ্যালু আমার একটা আসতেছে হচ্ছে +1, একটা আসতেছে c এর ভ্যালু -1, c এর ভ্যালু আসছে স্যার একটা -1। এখন কথা কোনটা নেবেন, আমাদেরকে কি বলতেছে, x এর এমন একটা ভ্যালু পাবো c, যে ভ্যালুটা হবে ওই a টু b এর ভিতরে। তাহলে এখানে এর মান কত আমার দেয়া ছিল অঙ্কে, এর মান কত ছিল আমাদের দেয়া, এর মান হলো -2। -2, b এর ভ্যালু ছিল 1। তার মানে আমাদের যে ভ্যালুটা নিতে হবে সেটা ধরো -2 থেকে 1 এর ভিতরে, -2 থেকে 1 এর ভিতরে। তাহলে -2 থেকে 1 এর ভিতরে আমি কোনটা নিতে পারি, -2 থেকে 1 এর ভিতরে -1টা নিতে পারি। আমি তো 1টা নিতে পারবো না, কারণ 1 তো 1 এর সমান হয়ে যাবে।
আমি এখানে দুইটা ভ্যালু পেয়েছি, হয় -1 নাই +1, তাহলে আমাদেরকে ভ্যালুটা থাকতে হবে -2 থেকে 1 এর ভিতরে। তাহলে আমরা দেখলাম যে হ্যাঁ আমরা একটা ভ্যালু পাইছি যেটা -2 থেকে 1 এর ভিতরে, সেটা কত? -1টা আমরা এখান থেকে শুরু নিব। তাহলে আমরা বলতেছি হেয়ার -1টা কি এই -2 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট। তার মানে আমরা এখানে কি দেখলাম, এখন দেখেন f প্রাইম c তে, তার মানে আমরা কি বুঝলাম যে c এর ভ্যালু যদি আপনি -1 বসান, c এর ভ্যালু এখানে তো আপনি ধরেছেন f প্রাইম c টা কি -2 এর সমান, তাইলে c এর কোন ভ্যালুটা বসাইলে আমরা -2 পাচ্ছি? তাহলে c এর ভ্যালুটা আমরা যদি -1 বসাই, অর্থাৎ f প্রাইম -1, তাইলে আমরা দেখা যাচ্ছে যে -2 পাচ্ছি, অর্থাৎ যেটা f অফ b মাইনাস f অফ a ডিভাইড b মাইনাস এর সমান। তাইলে এই দেখেন আমরা সেটা টেস্ট করে দিচ্ছি এখানে। তো ঠিক আছে, c এর ভ্যালু -1, ওকে, তাহলে f প্রাইম -1, তাহলে f প্রাইম -1 মানে কত? আপনি c তে এখন কত বসাচ্ছেন? -1 বসাচ্ছেন। c তে কত বসাচ্ছেন? -1, তাহলে 1 - 3 ইনটু -1 তার হোল স্কয়ার, তাহলে -1 তার হোল স্কয়ার কত আসে? 1, তাহলে 3 ইনটু 1 3, তাহলে 1 - 3 = -2, তাহলে মাইনাস, তাহলে f প্রাইম c এর ভ্যালুটা আপনি কি পাইছেন? -2 পাইলেন। c এর কোন ভ্যালুর জন্য? -1 এর জন্য, যেটা আমার f অফ b মাইনাস f অফ a ডিভাইড b মাইনাস এর সমান, তাই না? তার মানে কি আমার এই থিওরামটা ভেরিফাই করা হয়ে গেল। তার মানে কি, এই যে আমরা লিখছি f প্রাইম -1 ইকুয়াল টু -2 আসে, যেটা আমার f অফ b মাইনাস f অফ a ডিভাইড b মাইনাস এর সমান। হেন্স দ্য মিন ভ্যালু থিওরাম ইজ ভেরিফাইড। একইভাবে আপনি এখানে দেখেন, কারো কোনো সমস্যা আছে এটাতে? এই যে রোলস থিওরাম আর আমি যে ল্যাগ্রেঞ্জ থিওরামের যে ভেরিফিকেশনটা দেখাইলাম, এখানে কারো কোনো সমস্যা আছে? স্যার লাস্টের জায়গাটা একটু আবার একটু বলেন। লাস্টের জায়গাটা কি হয়েছে? লাস্টে কোন জায়গাটা? স্যার লাস্টের জায়গাটা -1 কি? করে কি বললেন স্যার? আপনি আচ্ছা, আপনারা স্টেটমেন্ট আপনারা পড়াশোনা করেন না বাসায়, এটাই সমস্যা। পড়াশোনা করলে আর এটা হইতো না। এখানে আপনি সি এর ভ্যালু পাইছেন -1, আপনার এখানে কি ছিল? এই থিওরামে কি ছিল? এই থিওরামে বলছিল যে f প্রাইম c টা হবে f অফ b মাইনাস f অফ a ডিভাইড b মাইনাস এর সমান। তাহলে আপনি f অফ b মাইনাস f অফ a ডিভাইড b মাইনাস এটা রেজাল্টটা বের করছেন -2। এখন আপনাকে দেখতে হবে না যে f প্রাইম c এর ভ্যালুটাও -2 আসে কিনা, সেটাও তো আপনাকে দেখতে হবে, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড সমান হয় কিনা। তাহলে আপনি তো এখানে f অফ b মাইনাস f অফ a ডিভাইড b মাইনাস a একটু আগেই বের করছেন, সেটার ভ্যালু কত পাইছেন? সেটার ভ্যালু পাইছেন এই যে -2। এই যে f অফ b মাইনাস f অফ a ডিভাইড b মাইনাস এর ভ্যালু পাইছেন -2। এখন আমাকে দেখতে হবে কি, যে f প্রাইম c এর ভ্যালুটাও -2 এর সমান আসে কিনা। তাহলে আমরা f প্রাইম c ইকুয়াল টু ধরে নিছি যে এটা -2 এর সমান, তাইলে এখন c টা আমার অজানা মান, তাহলে c এর কোন ভ্যালুর জন্য f প্রাইম c টা -2 এর সমান আসে? তো আমরা এখানে দেখলাম c এর ভ্যালু, সেটা আমরা নিতে পারি -1টাকে, -1টাকে নিতে পারি, কারণ -1টাই একমাত্র আমার ওই a টু b রেঞ্জের ভিতরে পড়ে, অর্থাৎ -2 থেকে 1 এর ভিতরে পড়ে, তাহলে -1। তাহলে এখন আপনি -1টা এখানে বসায় দেখেন, f প্রাইম এই c জায়গা কি -1টা বসায় দেখেন, তাহলে f প্রাইম -1, তাহলে কি আসে? 1 - 3 ইনটু -1 তার হোল স্কয়ার, তাহলে কি আসে? -2, যেটা কার সমান? এই যে একটু আগে যে বের করলেন f অফ b মাইনাস f অফ a ডিভাইড b মাইনাস a, এই যে -2 পাচ্ছেন, এইটার সমান, তাই না? আপনারা বাসায় একটু পড়াশোনা করেন, আমি যখন যে লেকচারটা বুঝাবো বাসায় পরের দিন একটু পড়াশোনা করবেন, বুঝছেন এবার? জি স্যার। এখন দেখেন আমরা এবার স্যার কসেস মিন ভ্যালু থিওরামকে প্রুভ করতে হবে। কসেস মিন ভ্যালু থিওরামে কি ছিল? আগে দেখেন স্টেটমেন্টটা খেয়াল করেন। স্টেটমেন্টে কসেস মিন ভ্যালু থিওরামে কি বলছিল আমাদেরকে? যে কসেস মিন ভ্যালু থিওরামে কয়টা ফাংশন নিয়ে কাজ করে? দুইটা ফাংশন। তা একটা ফাংশনের নাম দিছি f অফ x, একটার নাম দিছি g অফ x। তা আমরা কি বলছি? f অফ x g অফ x দুইটাই কি হবে? কন্টিনিউয়াস হবে একটা ক্লোজ ইন্টারভ্যালে। স্যার কথা শোনা যাচ্ছে না।
স্যার শোনা যাইতেছে না। এবার আমাদেরকে কি দিছে, যে কসিস মিন, আমি পুনরায় বলতেছি, এবার আমাদেরকে কি দিছে, কসিস মিন ভ্যালু থিওরেম ভেরিফাই করতে দিছে। তো আমরা আগে দেখে আসি যে কসিস মিন ভ্যালু থিওরেমে কি বলা ছিল, আগে সেটা দেখে আসি। তো কসিস মিন ভ্যালু থিওরেমে কি ছিল, আমরা বলছিলাম কসিস মিন ভ্যালু থিওরেমে আপনাকে দুইটা ফাংশন নিয়ে কাজ করতে হবে। এফ অফ এক্স একটা ফাংশন নিলাম, আরটা নিলাম জি অফ এক্স। তো কি বলছে, এফ অফ এক্স জি অফ এক্স দুইটাই কি হবে, কন্টিনিউয়াস হবে একটা ক্লোজ ইন্টারভ্যালের ভিতরে, এবং এফ অফ এক্স এবং জি অফ এক্স কি হবে, ডিফারেন্সিয়েবল হবে একটা ওপেন ইন্টারভ্যালের ভিতরে, এবং জি প্রাইম এক্স এর মান 0 এর সমান হইতে পারবে না, এবং জি অফ এ এবং জি অফ বি কখনোই একই মান হইতে পারবে না। তাহলে আমরা কি হবে, এক্স এর এমন একটা ভ্যালু পাবো সি, যে ভ্যালুটা এ থেকে বি রেঞ্জের ভিতরেই থাকবে, যার জন্য আমার কি হবে, এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইড জি অফ বি মাইনাস জি অফ এ, এটার মান কি হবে, এফ প্রাইম সি ডিভাইড জি প্রাইম সি এর সমান। তো এই স্টেটমেন্ট গুলা আপনাকে মাথায় রেখে নিতে হবে, কারণ আমি এটা প্রুফ করানোর সময় আমি কিন্তু এক একটা ধরে ধরে চেক করবো, তখন বারবার উপরে আসতে গেলে ডিস্টার্ব হয়। এই জন্য বলছিলাম এটা মনে রাখতে, তাহলে আপনি বুঝতেন যে আমি কোন 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 কন্ডিশনটা চেকিং করতেছি। একবার দেখে নেন, তো আপনার 2 মিনিট এটা দেখে নেন। আমি কিন্তু ওখানে পড়াশোনা বারবার আর উপরে আসবো না, যে এইটা চেকিং করলাম এইটা চেকিং করলাম, দেখে নেন একবার। আমরা আগে চেক করবো যে এটা ডিফারেন্সিয়েবল কিনা, যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে আমরা বলতে পারবো যে এটা কন্টিনিউয়াস ওই রেঞ্জের ভিতরে। এরপরে আমরা দেখবো যে জি প্রাইম এক্স নট ইকুয়াল টু 0 কিনা, এবং আমরা দেখবো জি অফ এ নট ইকুয়াল টু জি অফ বি কিনা। তারপর আমরা দেখবো যে এক্স এর এমন একটা ভ্যালু পাই কিনা সি, যে সি ভ্যালুটা হবে এ থেকে বি এর ভিতরে, যার জন্য আমার এই যে যে লেখা আছে এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইড জি অফ বি মাইনাস জি অফ এ ইকুয়াল টু এফ প্রাইম সি ডিভাইড জি প্রাইম সি, এটা মানে এই টার্মটার এই ইকুয়েশনটা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড সমান আসে কিনা। ওকে, তা চলেন এবার। তো খেয়াল করেন, আমরা ফার্স্টে যে লিখলাম আমাদের এফ অফ এক্স কি দেয়া আছে এক্স স্কয়ার, জি অফ এক্স কি দেয়া আছে এক্স কিউব, তাই না? আর আমাদের রেঞ্জটা কত দেয়া আছে, এখানে এ ইকুয়াল টু কত নিলাম আমরা, এ ইকুয়াল টু 1, এই যে ইকুয়াল টু 1, আর বি ইকুয়াল টু কত হবে 2। এখন আসেন আমরা আগে দেখি যে, তো আমরা আগে আমাদের আমাদের ওখানে কি এফ অফ বি মাইনাস এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইড জি অফ বি মাইনাস জি অফ এ, এটা তো লাগবে। তাহলে আমরা আগে এফ অফ 1 এফ অফ 2 জি অফ 1 জি অফ 2 এটা বের করে রাখি। তাহলে এফ অফ 1 এ কত আসে, আমাদের এখানে 1 বসাইলে তাহলে 1 স্কয়ার, তার মানে 1, এরপরে 2টা বসাবো, এফ অফ 2 তে কত আসে 4, তাহলে এই পাইলাম এফ অফ এ, এই পেলাম এফ অফ বি। এরপরে জি অফ এ জি অফ বি বের করেন, তাহলে এর ভ্যালু বসাইলাম এখানে 1, এরপরে আমরা বির ভ্যালু বসাইলাম 2, তাহলে পেলাম 8। এখন দেখেন, তাহলে এসলাম আমাদের এফ অফ এ এফ অফ বি জি অফ এ জি অফ বি বের করে রাখছি। কেন বের করে রাখছি, কারণ আমাদের একটু পরে দরকার হবে, এই যে এখানে এখানে আমাদের একটু পরে এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইড জি অফ বি মাইনাস জি অফ এ, এইটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমাদের এইগুলা ক্যালকুলেশন করে রাখতে হবে, এফ অফ বি এফ অফ এ জি অফ এ জি অফ বি এগুলা বের করে রাখতে হবে। ওকে, এখানে দেখেন, এখানে একটা কথা বলছে, জি প্রাইম এক্স কখনোই 0 সমান হইতে পারবে না, এবং জি অফ এ নট ইকুয়াল টু জি অফ বি হইতে হবে। ঠিক আছে, তাহলে এবার এটা চেকিং দিই। তাহলে দেখেন, আমি এখানে দেখতেছি কি, যে এই যে যে জি অফ কি বলছিল, জি অফ এ জি অফ বি কখনোই সমান হতে পারবে না। তাহলে আমি জি অফ 1 বের করছি, জি অফ 2 বের করছি, তাহলে জি অফ 1 আর জি অফ 2 কিন্তু কেউ কারো সমান না, একটা ভ্যালু হইছে 1, একটা ভ্যালু হইছে 8, তার মানে এটা নট ইকুয়াল টু, নট ইকুয়াল। এরপর একটা কন্ডিশন কি বলছিল, যে জি প্রাইম এক্স কখনোই 0 সমান হইতে পারবে না। তো দেখেন, এখানে আমরা যেটা ক্যালকুলেশন করছি, আমরা জি প্রাইম এক্স এর ভ্যালু কি 0 পাইছি, পাইনি। আমরা জি প্রাইম এক্স এর ভ্যালু কত পাইছি, 3x স্কয়ার পাইছি। সো আমরা বলতে পারি যে জি প্রাইম এক্স নট ইকুয়াল টু জি, জি প্রাইম এক্স আমরা এখানে বলতে পারি যে অতএব জি প্রাইম এক্স নট ইকুয়াল টু 0, টা বলে দেব।
আমরা বলবো যে জি প্রাইম এক্স নট ইকুয়াল টু 0। জি প্রাইম এক্স নট ইকুয়াল টু 0, তার মানে কয়টা চেকিং হইলো দেখেন। আমরা কিন্তু এই যে ওখানে কন্ডিশনে আমাদেরকে কি কি বলছিল, যে এই যেখানে জি প্রাইম এক্স নট ইকুয়াল টু 0 হইতে হবে এবং জি অফ এ এবং জি অফ বির মান কখনোই সমান হতে পারবে না, তাই এই দুটো এটা চেকিং শেষ। আর আমরা এফ অফ বি এফ অফ এ জি অফ বি বের করে রাখছি, মাইনাসটা পরে করতেছি, একটু ওয়েট করেন। তার আগে একটা চেকিং দিয়ে আসি যে এটা এই এফ অফ এক্স আর জি অফ এক্স ডিফারেন্সিয়েবল কিনা। তাহলে আমরা কি করব, যে এফ অফ এক্স এর জন্য একবার ডিফারেন্সিয়েবিলিটি চেক করব, এরপরে জি অফ এক্স এর জন্য একবার ডিফারেন্সিয়েবিলিটি চেক করব আলাদা আলাদা। তাহলে না আগে এফ অফ এক্স এর জন্য করি ডিফারেন্সিয়েবিলিটি চেকিং। তাহলে আমরা কি করলাম, আর ডট এফ প্রাইম এক্স, তার মানে আমরা এফ অফ এক্স এর ডান পক্ষ অন্তরক সহ ক্যালকুলেশন করব। তাহলে কি সূত্রটা যে লিখলাম, লিমিট h টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস h মাইনাস এফ অফ এক্স ডিভাইড h। তাহলে আমরা কি করব, এক্স প্লাস h টা কোথায় বসাবো, এফ অফ এক্স এ বসাবো। এফ অফ এক্স আমার কত আসে, এফ অফ এক্স আসে আমার এক্স স্কয়ার, তাহলে কি হবে এক্স প্লাস h তার হোল স্কয়ার মাইনাস এফ অফ এক্স কত এক্স স্কয়ার, এটা লিখলাম ডিভাইড h। এরপর আমরা কি করব, সিম্পলি সমাধানগুলো করে ফেলবো। এখানে বারবার উপরে চলে যাচ্ছে। আচ্ছা, এবার আমরা সমাধানটা করে ফেলবো এখানে। তাইলে নেন এখন বর্গের সূত্রটা ভাঙান, এক্স স্কয়ার প্লাস টু এইচ এক্স প্লাস এইচ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তাহলে এখান থেকে এক্স স্কয়ার ক্যান্সেল, তাহলে থাকে টু এইচ এক্স প্লাস এইচ স্কয়ার ডিভাইড এইচ। তাহলে এইচ কমন নিলে টু এক্স প্লাস এইচ, তাহলে এইচ এইচ ক্যান্সেল করলে টু এক্স প্লাস এইচ। তাহলে আমাদের এইচ এর মান এইচ এর 0 বসালে টু এক্স আসে। একইভাবে আমরা এটার বাম পক্ষ অন্তরক সহগ নির্ণয় করব। চলেন বাম পক্ষ অন্তরক সহগটা ক্যালকুলেশন করি। তো বাম পক্ষ অন্তরক সহগের সূত্রটা লিখলাম, এফ অফ এক্স মাইনাস এইচ ডিভাইড এফ অফ এক্স মাইনাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইড মাইনাস এইচ। তাহলে এখন কি করবো, এফ অফ এক্স এ কি বসাবো, এক্স মাইনাস এইচ বসাবো। তাহলে কি আসে, এক্স মাইনাস এইচ টার হোল স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ডিভাইড মাইনাস এইচ। তাহলে এখানে এখন কি বর্গের সূত্র অ্যাপ্লাই হবে, এ মাইনাস বি তার হোল স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস টু বি প্লাস বি স্কয়ার, এটা লিখলাম। এরপরে কি এখান থেকে এক্স স্কয়ার ক্যান্সেল, তাইলে এখানে কি থাকে মাইনাস টু এইচ এক্স মাইনাস টু এইচ এক্স প্লাস এইচ স্কয়ার। তাহলে এখানে মাইনাস এইচ কমন নিলে কি আসে, মাইনাস টু এক্স মাইনাস এইচ ডিভাইড মাইনাস এইচ ক্যান্সেল, তাহলে এখানে এইচ এর ভ্যালু 0 বসালে 2x। তাহলে আমরা কি দেখতেছি যে এফ অফ এক্স এর বাম পক্ষ অন্তরক সহগ এবং ডান পক্ষ অন্তরক সহগের মান সমান। তার মানে আমরা কি বলতে পারি, এফ অফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল এই যে এই ওপেন ইন্টারভ্যালের ভিতরে, এবং এফ অফ এক্স কন্টিনিউয়াস ইন এই যে রেঞ্জটা আছে এটার এই ক্লোজ ইন্টারভ্যালটার ভিতরে এটা কন্টিনিউয়াস। একইভাবে তাইলে আপনি জি অফ এক্স এও বলছেন না, জি অফ এক্স কেও আপনার ডিফারেন্সিয়েবল হইতে হবে এবং কন্টিনিউয়াস হইতে হবে। ডিফারেন্সিয়েবল হইতে হবে একটা ক্লোজ ইন্টারভ্যালের ভিতরে এবং ডিফারেন্সিয়েবলটা একটা ওপেন ইন্টারভ্যালের ভিতরে এবং কন্টিনিউয়াস হবে একটা ক্লোজ ইন্টারভ্যালের ভিতরে। তাহলে একইভাবে আপনি জি অফ এক্স এর জন্য টেস্ট করবেন এটা, কারণ আমাদের ওখানে বলছিল ইফ এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস ইন এ ক্লোজ ইন্টারভ্যাল এফ অফ এক্স এন্ড জি অফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল ইন অ্যান ওপেন ইন্টারভ্যাল। বলা ছিল না যে এখানে এফ অফ এক্স এন্ড জি অফ এক্স ইজ কন্টিনিউয়াস ইন এ ক্লোজ ইন্টারভ্যাল। এই যে দেখেন বলা ছিল এফ অফ এক্স এন্ড জি অফ এক্স কি হবে, কন্টিনিউয়াস হইতে হবে ক্লোজ ইন্টারভ্যালের ভিতরে, এবং এফ অফ এক্স জি অফ এক্স ডিফারেন্সিয়েবল হইতে হবে একটা ওপেন ইন্টারভ্যালের ভিতরে, যেটা এখানে লেখাই ছিল। আমরা এফ অফ এক্সটা দেখছি, এখন আমরা জি অফ এক্সটা দেখব। তো জি অফ এক্স এর জন্য ঠিক একই সূত্র লিখলাম, তাইলে আমরা এখন মান বসাবো। তো জি এক্স এ আমাদের জি অফ এক্স প্লাস এইচ, তাহলে আমাদের জি এক্স এ কি ছিল, জি এক্স এ আমাদের কি দিয়ে দিছিল, জি এক্স এ দেখেন তো কি ছিল, জি এক্স ইকুয়াল টু কি এক্স এক্স কিউব, জি এক্স ইকুয়াল টু এক্স কিউব দেওয়া ছিল। তাইলে নেন এবার বসান, তাইলে এক্স প্লাস এইচ টার হোল কিউব মাইনাস জি অফ এক্স এ কি ছিল এক্স কিউব হবে, এখানে এখানে বলে এক্স স্কয়ার এক্স, এখানে এক্স কিউব হবে, এক্স কিউব লিখলাম। এবার দেখেন এ প্লাস বি হোল কিউবের সূত্রটা লিখলাম, এ কিউব প্লাস থ্রি এ স্কয়ার বি প্লাস থ্রি এ বি স্কয়ার প্লাস বি কিউব।
তাহলে মাইনাস এই যে জি অফ এক্স এর ভ্যালু কি এক্স কিউব, তাহলে মাইনাস এক্স কিউব। তাহলে এখানে এখন কাটাকাটি করেন, তাহলে থাকে কি 3x স্কয়ার এইচ প্লাস 3x এইচ স্কয়ার প্লাস এইচ কিউব। তাহলে এখান থেকে এইচ কমন নিলে কি আসে 3x স্কয়ার প্লাস 3x এইচ প্লাস এইচ স্কয়ার। তাইলে এখান থেকে এখানে যদি এখন এইচ এর ভ্যালুটা 0 বসান তাহলে আসে 3x স্কয়ার। একইভাবে আপনি জি অফ এক্স এর বাম পক্ষ অন্তরক সবটা নির্ণয় করবেন ঠিক একইভাবে সূত্র ব্যবহার করে। ঠিক একইভাবে আমি লিখতেছি, এটা মনে হয় না আমার কিছু বোঝানো আছে, বারবার এগুলো বলতেছি। এখানে a মাইনাস b হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করছি, তাইলে কি হয় যে a কিউব মাইনাস 3ab স্কয়ার প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এখানে একটা ভুল হয়ে গেছে, এখানে একটা কিউব হবে। ওকে, তাহলে এখানে কাটাকাটি ক্যান্সেল করলে কি থাকে মাইনাস 3x স্কয়ার h প্লাস 3x h স্কয়ার মাইনাস h কিউব হবে। এখানে মাইনাস h কমন নিলে প্লাস 3x স্কয়ার মাইনাস 3x h, এখানে মাইনাসে মাইনাসে প্লাস h থাকে, প্লাস h স্কয়ার থাকবে, প্লাস h স্কয়ার। ওকে, তাহলে এখানে মাইনাস h ক্যান্সেল, তাহলে 3x স্কয়ার মাইনাস 3x h প্লাস h স্কয়ার। এখানে বারবার ভুল হচ্ছে, h স্কয়ার হবে। ওকে, তাহলে আমরা এবার h এর ভ্যালুটা 0 বসালাম, তাহলে পাইলাম 3x স্কয়ার। তো আমরা দেখেন g অফ x এ ডান পক্ষ অন্তরক সহগ যা পাইছি বাম পক্ষ অন্তরক সহগ সে একই পাইছি। তাহলে আমরা কি বলতে পারি যে এই g অফ x টা ডিফারেন্সিয়েবল এই ওপেন ইন্টারভ্যালটার ভিতরে এবং g অফ x টা কন্টিনিউয়াস এই ক্লোজ ইন্টারভ্যালের ভিতরে। তাহলে এই তো হয়ে গেল, আর একটা চেকিং হয়ে গেল, এই যে কোনটা চেকিং হয়ে গেল আমাদের, এইগুলো চেকিং শেষ। এখন আমরা দেখব যে এই f অফ b মাইনাস f অফ a ডিভাইড g অফ b মাইনাস g অফ a ইকুয়াল টু f প্রাইম c ডিভাইড g প্রাইম c কিনা, মানে এইটা লেফট হ্যান্ড সাইডের মান এটা রাইট হ্যান্ড সাইডের মান সমান কিনা। এবং আমরা দেখব যে x এর একটা যে বলছে x এর আমরা ভ্যালু পাবো c, যেটা কি হবে এর থেকে b রেঞ্জের ভিতরে হবে। দেখব যে x এর ওই এরকম একটা ভ্যালু পাই কিনা c, যেটা a থেকে b এর ভিতরে, হ্যাঁ, যার জন্য আমাদের এইটার লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড সাইড সমান হয়। ঠিক আছে, এখন সেটা টেস্ট করব। তো আমরা আগে একটা কাজ করি, আমরা আগে এখানে আগে f অফ b মাইনাস f অফ a ডিভাইড g অফ b মাইনাস g অফ a এটা ক্যালকুলেশন করে রাখি। তাহলে f অফ b মানে কি f অফ 1, কারণ আমাদের এখানে এর ভ্যালু কত, আমাদের এখানে কিন্তু একটা কোথায় গেল অঙ্কটা, এই যে f অফ b মানে কত f অফ 2 আর f অফ a মানে কত f অফ 1, তাই না? তাহলে f অফ 2 মাইনাস f অফ 1 ডিভাইড g অফ 2 মাইনাস g অফ 1, তাই না? এখন সেটা লিখবো। তাহলে এখানে একটু ভুল হইছে, এখানে হবে f অফ 2 মাইনাস f অফ 1 ডিভাইড g অফ 2 মাইনাস g অফ 1, তাই না? আমরা b টা তো আমাদের 2, তাহলে কত আসে দেখেন তো, এখানে কত ভ্যালু ছিল, আমরা কত পাইছি f অফ 2 এর ভ্যালুটা, f অফ 2 এর ভ্যালুটা আমরা পাইছি 4। তাহলে 4 মাইনাস 1 আর টা আসলে কি g অফ b মাইনাস g অফ a মানে 8 মাইনাস 1। ঠিক আছে, 8 মাইনাস 1, তাহলে 4 মাইনাস 1 আর ডিভাইড 8 মাইনাস 1 হবে আমাদের এখানে। সেটা দেখেন এই যে এখানে লিখলাম, এই যে 4 মাইনাস 1 ডিভাইড 8 মাইনাস 1, তার মানে 3/7। তাহলে এইটা কি, এটা হচ্ছে f অফ b মাইনাস f অফ a ডিভাইড f অফ b মাইনাস f অফ a ডিভাইড g অফ b মাইনাস g অফ a এর মান। তাহলে এই মানটা কার সমান হবে, ওই যে আমরা স্টেটমেন্টে দেখছিলাম f প্রাইম c ডিভাইড g প্রাইম c এর সমান হবে। তো এখন আমাদের কথা আসলে যে আমরা ধইরা নিই যে f প্রাইম c ডিভাইড g প্রাইম c এর মানটা 3/7 ধইরা নিলাম। তাইলে দেখি c এর সেই কোন মানটা জন্য আমার f প্রাইম c ডিভাইড g প্রাইম c আমার f অফ b মাইনাস f অফ a ডিভাইড g অফ b মাইনাস g অফ a এর সমান। আমরা ফার্স্টে ধরে নিয়েছি যে ধরেন 3/7 এর সমান, তারপর আমরা c মানটা বের করে নিয়ে আসি। তাইলে দেখেন f প্রাইম c
তাইলে আমাদের এফ প্রাইম সি মানে কি, এফ অফ এক্স এর একবার ডিফারেন্সিয়েশন, সেখানে এক্স এর জায়গাটা আমরা সি বসাবো। তাহলে এফ অফ এক্স আমাদের কি ছিল, এক্স স্কয়ার ছিল দেখবেন। তাহলে এক্স স্কয়ার ডিফারেন্সিয়েশন করলে 2x, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু 2x, তাহলে এফ অফ সি ইকুয়াল টু কি হবে 2c। একইভাবে জি অফ এক্স আমাদের কি ছিল এক্স কিউব, তাহলে জি প্রাইম এক্স করলে কি আসে 3x স্কয়ার একবার ডিফারেন্সিয়েশন করলে, তাহলে জি প্রাইম সির ভ্যালু কত হবে 3c স্কয়ার, মানে এক্স এর জায়গাটা সি বসলো। তাহলে ডিভাইড ইকুয়াল টু 3/7, তাহলে এখান থেকে এখন আপনি সির ভ্যালু বের করেন, তাইলে সি সি ক্যান্সেল হয় একটা, তাহলে সি সি ক্যান্সেল হইলো, রাইট, সি সি ক্যান্সেল হইলো আমার, তাহলে এখান থেকে 2/3c, তাহলে এখানে 3c/2 কত আসে 7/3, তাহলে এখানে c ইকুয়াল টু কত আসে 7/3 ইনটু 2/3, তাহলে সে 14/9, 14/9। তাহলে দেখেন আমরা সির ভ্যালু কত পাচ্ছি 14/9, দ্যাট মিন্স আমার কি বুঝাইলো যে সির ভ্যালুটা যদি 14/9 হয়, তাহলে এফ প্রাইম সি ডিভাইড জি প্রাইম সি ইকুয়াল টু 3/7 হবে, যেটা কার সমান এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইড জি অফ বি মাইনাস জি অফ এর সমান হবে। এখন কথা হলো বুঝলাম এটা সমান হয়েছে, কিন্তু সি ভ্যালুটা কি আমরা এই রেঞ্জের ভিতরে পাইছি, আমাদের রেঞ্জ দেওয়া ছিল 1 থেকে 2। তাহলে দেখেন তো আমার 14/9 এর মানে কত 1.15 মনে হয় সামথিং এরকম আসে, দেখবেন যে 14/9 কত আসে 1.55, তার মানে কি 1.55 কি 1 থেকে 2 এর ভিতরে পড়ে না, তার মানে সি ভ্যালুটা কিন্তু আমার 1 থেকে 2 এর ভিতরে পড়ছে। আর আমরা দেখতেছি এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইড জি অফ বি মাইনাস জি অফ এ, এটা কার সমান, এটা এফ প্রাইম, এই যে এফ প্রাইম সি ডিভাইড জি প্রাইম সি এর সমান, তাই না? আর সির ভ্যালুটা যদি আমরা 14/9 বসাই, তার মানে কি বোঝাচ্ছে এটার ভ্যালু এফ প্রাইম সি ডিভাইড জি প্রাইম সি ভ্যালুটা 3/7 আসবে, তার মানে সির জায়গায় আমরা 14/9, এখানে সি জায়গায় 14/9 বসাই দিলাম, অর্থাৎ বুঝাইলাম যে এই দুটার মান সমান আসবে 14/9 বসাইলে। সি এর ভ্যালুটা 1 থেকে 2 এর ভিতরে, আমরা বলতে পারি যে কসেস মিন ভ্যালু থিওরেমটা ভেরিফাইড হইলো। তো এই হচ্ছে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারের বিষয়বস্তু। আমরা 3টা থিওরাম পড়ছি, রোলস থিওরাম, কসেস মিন ভ্যালু থিওরাম, আর একটা ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরাম। তো আপনাদেরকে একটা কথা বলি, যদি পরীক্ষা অনেক সময় কিন্তু আসে যে পরীক্ষায় কিন্তু অনেক সময় আসে যে আপনার যদি বলে স্ট্যান্ড প্রুফ রোলস থিওরাম, আপনি বুঝলেন কোনটা আসছে, স্ট্যান্ড প্রুফ ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরাম, আপনি বুঝছেন কোনটা আসছে। যদি বলে স্ট্যান্ড প্রুফ কসেস মিন ভ্যালু থিওরাম, বুঝে ফেলছেন। কিন্তু যদি বলে যে এরকম স্ট্যান্ড প্রুফ মিন ভ্যালু থিওরাম, তাহলে কিন্তু বুঝবেন যে আপনাকে ল্যাগ্রেঞ্জ থিওরাম, সেই ল্যাগ্রেঞ্জ থিওরামটাকে অনেক সময় মিন ভ্যালু থিওরাম এভাবেও বলা হয়, ঠিক আছে? যদি শুধু বলে যে স্ট্যান্ড প্রুফ মিন ভ্যালু থিওরাম, তাহলে বুঝবেন যে ল্যাগ্রেঞ্জটা আছে, আর নাম উল্লেখ করে দিলে তো বুঝেই গেলেন, যেন কনফিউশনে না থাকেন যে মিন ভ্যালু থিওরাম বলতে কোনটাকে বুঝাইছে, ল্যাগ্রেঞ্জ নাকি কসিস না কোনটাকে বুঝাইছে। যদি শুধু বলে যে স্ট্যান্ড প্রুফ মিন ভ্যালু থিওরাম, বুঝবেন যে ল্যাগ্রেঞ্জ থিওরাম আসছে। আর যদি নাম উল্লেখ করে দেয় যে স্ট্যান্ড প্রুফ ল্যাগ্রেঞ্জ থিওরাম, তাহলে তার বোঝায় কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এখন হচ্ছে যে, এবং আমরা এই 3টা থিওরামের প্রুফও দেখছি, স্টেটমেন্ট দেখছি, প্রুফ দেখছি, এবং 3টার অ্যাপ্লিকেশন দিয়ে ম্যাথও করছি, ঠিক আছে? তো আমাদের আসলে এই চ্যাপ্টার এই পর্যন্ত। এখন আপনাদের কি এই চ্যাপ্টারের উপর কোনো প্রশ্ন করার আছে? বুঝছেন আপনারা? ওকে, ঠিক আছে। আর মেসেজে বলছেন, ওকে ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই। খুবই সহজ চ্যাপ্টার এগুলো, হ্যাঁ। তো এই চ্যাপ্টারটা আমাদের এখানেই কমপ্লিট। আর আমাদের কিন্তু দেখেন আমাদের আজকে কোনটা কমপ্লিট হইলো, আমরা আমাদের আমাদের কি কথা ছিল যে আমরা আমরা কি কি করব, আমাদের কোর্স আউটলাইনটা ছিল কি যে আমরা খুব ইম্পর্টেন্ট কিছু চ্যাপ্টার করব। তো আমাদের দেখেন এই ক্যালকুলাসের মোটামুটি আমাদের, সরি ডিফারেন্সিয়েশনের মোটামুটি আমাদের সব কয়টা পার্টি শেষ, আমরা কিন্তু এগুলো সবই করছি, তাই না? তো আমি পাশে ডেট গুলা লিখি নাই কোনটা কয় তারিখে করছি। তো আমরা মূলত জেনারেল থিওরিটা পড়ছি হচ্ছে আজকে কয় তারিখ 27, তাহলে 27, 26 এবং 27 তারিখ মিলে পড়ছি, 26, 27, 10, 2021, ঠিক আছে? আর আমরা এর আগের দিন এর আগে করছি কোনটা 26, 27, তাহলে এর আগে করছি 25 তারিখে এটা, 25, 10, 21 এটা করছি। আর এটা করছি আমরা 23, 24 তারিখ 25,
তার আগে আমরা কোনটা করছি, ম্যাক্সিমাম এন্ড মিনিমামটা করছি। আমরা কি ম্যাক্সিমাম মিনিমাম আগে করছিলাম নাকি? আচ্ছা দাঁড়ান, আমরা ডেট দেখলেই তো বুঝতে পারি, এখানে লেখা আছে। আমরা 25 তারিখে করছি হলো এটা, 26 তারিখে কোনটা করছি, জেনারেল থিওরেম, 26 সালে জেনারেল থিওরেম করছি। 24 তারিখে কোনটা করছি, 24 তারিখে আমরা করছি ডিফারেন্সিয়েশনের পার্ট গুলো, তাই না? তাহলে 24 তারিখে যাবে ডিফারেন্সিয়েশনের পার্টটা। 24 তারিখে করছি আমরা এটা, 24/10/2021। ঠিক আছে, তাহলে এখানে এখন পড়তেছে দেখেন, আমরা 24, 22, 23 তারিখ, 22, 23 তারিখ মিলে আমরা করছি শুধু ম্যাক্সিমাম মিনিমাম। ওটা 2 দিন গেছিল। ম্যাক্সিমাম মিনিমামটা আমরা করছি 22/23/10/2021। ঠিক আছে, আমাদের কিন্তু ডিফারেন্সিয়েশন মোটামুটি মোস্ট ইম্পর্টেন্ট কিছু চ্যাপ্টার করছি, যেগুলা থেকে গত কয়েক বছরে এই চ্যাপ্টার গুলা থেকে বেশি কোশ্চেন হয়েছিল। তো এরপরে আমরা চলে যাব ইন্টিগ্রেশনে, আমরা নেক্সট ডে থেকে ইন্টিগ্রেশনে যাব। হ্যাঁ, ইন্টিগ্রেশন থেকে আমরা কিছু টপিকস করব। আহ, একটা ছবি পাঠাইছেন হচ্ছে